আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে লার্ন আপ একাডেমিতে। আজকে আমরা পড়ব উচ্চতর গণিত অধ্যায়ের 9.1-এর যে অংশটুকু আমাদের বাকি ছিল, অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে 3টা লেকচারে 9.1 অনুশীলনীর বেসিক থেকে শুরু করে অনুশীলনীর প্রায় ম্যাথ আমরা কভার করে ফেলছি। আমাদের 9.1 অনুশীলনীর কয়েকটা ম্যাথ, অর্থাৎ লাস্টের দিকের কয়েকটা ম্যাথ আমাদের বাকি ছিল। সেই বাকি ম্যাথগুলো নিয়েই হচ্ছে আজকের আমাদের এই লেকচার। চলো তাহলে শুরু করে নেওয়া যাক বা দেখে নেওয়া যাক আজকের লেকচার আমরা কোন কোন ম্যাথগুলো করতে যাচ্ছি। এবং যারা প্রথম লেকচারগুলো দেখো নাই তাদের প্রতি অনুরোধ থাকবে, তোমরা প্রথম থেকে বেসিক ক্লাস থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা লেকচার ফলো করবা। তাতে করে তোমাদের আজকের লেকচার, অর্থাৎ কেউ যদি সরাসরি এই লেকচারটা দেখো প্রিভিয়াস লেকচারগুলো না দেখে, তাহলে হয়তো অনেক কিছুই তোমরা বুঝতে পারবা না, যে বিশেষ করে এখানে ফর্মুলাগুলো কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, আমরা কনসেপ্টগুলো কিভাবে অ্যাপ্লাই করতেছি, এই জিনিসগুলো। তো বেসিক ক্লাস থেকে যদি ধারাবাহিকভাবে তুমি করে আসতে পারো, তাহলে আশা করি তোমার এই ম্যাথগুলো করতে কোনো প্রবলেম হবে না। চলো দেখে নেওয়া যাক আজকের লেকচার আমরা কোন কোন ম্যাথগুলো করব। আমি পাশে টোটাল 5টা ম্যাথ লিখে রাখছি। এই প্রথম ম্যাথটা হচ্ছে কাজের অংশ, অর্থাৎ এটা অনুশীলনীতে নাই। এবং এইটা এখানকার যে 3 নাম্বার ম্যাথ এবং এখানকার উপরের যে ম্যাথটা, এটা হচ্ছে অনুশীলনীতে ম্যাথ না, মূলত 9.1-এর যে কাজের যে অংশ, ওই কাজের অংশ থেকে এই 2টা ম্যাথকে নেওয়া হয়েছে। কাজের ক্ষেত্রে অর্থাৎ আমরা সবসময় চেষ্টা করি হচ্ছে অনুশীলনের ম্যাথগুলোকে ফলো করার বা অনুশীলনের ম্যাথগুলো করার। তো অনেক সময় দেখা যায় কাজ দিয়ে যে এক্সট্রা করে একটা বক্স আকার যে কাজের একটা অংশ থাকে না, ওইখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ থাকে যেগুলো থেকে প্রায় সময় কোয়েশ্চেন করে থাকে। স্কুল এক্সামগুলো বা বোর্ড এক্সামগুলোতেও এখান থেকে কোয়েশ্চেন হয়। তো আমরা অনুশীলনের প্রতি বেশি গুরুত্ব দিতে গিয়ে এই ওভারঅল এই ম্যাথগুলো করি না। তো একটা চ্যাপ্টারে তুমি যখন ম্যাথ করবা, তখন তোমার টার্গেট থাকবে এইভাবে এইভাবে তুমি তোমার প্ল্যানটাকে সাজাবা যেন এই অনুশীলনের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ম্যাথ যেন তুমি পারো, এবং প্রত্যেকটা ম্যাথ সম্পর্কে যেন তোমার আইডিয়া থাকে, তুমি সেভাবে করে তোমার প্ল্যানটা সাজাবা। বিশেষ করে একটা চ্যাপ্টারকে যখন তুমি কমপ্লিট করতে যাবা, তোমার যেন কোনো ধরনের গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে এগুলো যেন মিস না হয়। তো ম্যাথের ক্ষেত্রে যেগুলো অনুশীলনের বাইরেও, যেটা আলাদা করে কাজ বা মানে হোমওয়ার্ক হিসাব করে যে কাজের অংশগুলো দেওয়া থাকে উদাহরণের সাথে, ওই কাজের ম্যাথগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে প্রায় সময় এক্সামে কোয়েশ্চেন করে। তো আমরা কাজ থেকে এখানে 2টা ম্যাথ নিছি। প্রিভিয়াস লেকচারেও আমরা কিন্তু কাজ থেকে অনেকগুলো ম্যাথ কভার করছি কাজের অংশ থেকে। আচ্ছা, প্রথম আমরা যে ম্যাথটা দিয়ে আজকে শুরু করব সেটা হলো অনুশীলনের এই ম্যাথটা। এই ম্যাথটা এমন একটা ম্যাথ, এটা সম্পর্কে যদি বলতে হয় আমি একটা কথা বলবো, সেটা হলো যারা ক্লাস 9-এ আসো বা 10-এ আসো, যারা এই লেকচারটা দেখতেছো, মোটামুটি 9-10-এর, ঠিক আছে, বোর্ড এক্সামের জন্য এটা খুব বেশি জরুরি, খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং তোমরা বোর্ড কোয়েশ্চেন যখন অ্যানালাইসিস করবা, তখন দেখবা এই কোয়েশ্চেনটা অনেক বেশিবার আসছে। এবং বিশেষ করে 9-10-এ যারা আছো তাদেরকে আমি বলতেছি, এটা তোমাদের এক্সামে অর্ধবার্ষিক, বার্ষিক যদি এই চ্যাপ্টারটা থাকে, এখান থেকে এই প্রশ্নটা আসবেই। এটা তুমি একেবারে শিওর করে রাখতে পারো যে এই ম্যাথটা তোমার পরীক্ষার এক্সামে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি অন্যান্য ম্যাথের তুলনায়। 9.1-এর মধ্যে অন্যান্য যে ম্যাথগুলো আছে তার তুলনায় এই ম্যাথটা পরীক্ষার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইভেন বোর্ড এক্সামেও এটা অনেক বেশিবার আসছে। বুঝা গেছে? আচ্ছা, এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি? এটা তুমি অনেকভাবে সলভ করতে পারবে, বাট স্ট্র্যাটেজিটা একই রকম। তুমি যদি স্ট্র্যাটেজি ফলো করে করো, তুমি দেখবে এটা অনেকভাবে সলভ করতে পারতেছো। আমরা একটু ধাপে ধাপে বোঝার চেষ্টা করি যে এই ম্যাথটা সলভ করবো কিভাবে। দেখো, এই ম্যাথের একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা হচ্ছে বলছে, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, যদি এই 3টা রাশির যোগফল 0 হয়, তবে তুমি প্রমাণ করো যে এই রাশিটা সমান সমান 1। অর্থাৎ এখানে 3টা ভগ্নাংশ রাশি আছে, 3টা ভগ্নাংশ রাশির যোগফল কত দেখাইতে বলছে? 1 দেখাইতে বলছে। আচ্ছা, তুমি একটা নর্মালি জিনিসটা এইভাবে চিন্তা করো তো, একটা ভগ্নাংশ রাশি অর্থাৎ ভগ্নাংশওয়ালা যে রাশিটা আছে, ভগ্নাংশ রাশি বলতে ওই রাশির একটা লব আছে এবং একটা কি আছে? হর আছে। এখন ভগ্নাংশযুক্ত একাধিক রাশিকে আমরা সলভ করলে রেজাল্টটা কখন এক হওয়া সম্ভব? তুমি নর্মালি এভাবে চিন্তা করো তো, তোমার ভগ্নাংশ 2টা রাশি বা একাধিক রাশি যোগ করলে রেজাল্টটা কখন এক হওয়া সম্ভব? এটা এক হওয়া সম্ভব কখন জানো? যখন ওই ভগ্নাংশ রাশিগুলোর সবার লব, অর্থাৎ যোগফল করলে যে রাশিটা বের হবে সেটা লব আর হর এই দুইটা যদি একই হয়, অর্থাৎ এই 3টা রাশিকে তুমি কি করবা? লসাগুর মাধ্যমে হয়তো যোগ করবা। যোগ করার পর তোমার তো ফাইনালি একটা রাশি আসবে। তো ওই রাশির লব এবং হর যদি একই হয়, তখনই তুমি এই টোটাল ভ্যালুটা কত দেখাইতে পারবা? 1 দেখাইতে পারবা। তো আমাদেরও এই ম্যাথের স্ট্র্যাটেজি হচ্ছে, এই 3টা ভগ্নাংশ যে রাশিগুলো আছে, এই রাশিগুলার যোগফল 1 প্রমাণ করা। এখন কিভাবে করব? এই রাশিগুলার লব এবং হরকে যদি আমরা সেম করে ফেলতে পারি,
তাইলে আমাদের কি খুব সহজেই এটার রেজাল্ট কত দেখানো সম্ভব, 1 দেখানো সম্ভব। আচ্ছা এবার আসো লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে তো এই ম্যাথটা লিখবো, তাহলে আমরা 1টাকে আপাতত মুছে দিচ্ছি, এটা আমাদের বাম পক্ষ। আমরা এখান থেকেই ম্যাথটা শুরু করতেছি। এই ম্যাথটা শুরু করার আগে একটা কথা বলে নেই, সেটা হলো এই ম্যাথে তুমি টোটাল 3টা রাশি দেখতে পাচ্ছ, 3টা রাশি নিয়ে একসাথে ম্যাথ করতে যাবে না। এই ম্যাথটাতে তুমি সলভ করবা প্রথমে যে কোনো 2টা রাশি টার্গেট করে, তুমি যে কোনো 2টা দিয়ে ম্যাথ করতে পারো, বাট একটাকে আনটাচ রাখবা। 3টাকে যদি তুমি একসাথে ম্যাথ করতে যাও তাহলে তোমার এটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। এই জন্য আমাদের টার্গেট হবে এটা ধাপে ধাপে আস্তে আস্তে সম্পন্ন করার জন্য আমরা প্রথমে কয়টা 2টা রাশিকে টার্গেট করব। এবার আসো আমি যদি একটু ভালো করে জিনিসটা বুঝাই দেই, ধরো আমি 1 নাম্বার আর 2 নাম্বার রাশিটা নিয়ে কাজ করবো, আমি 3 নাম্বার রাশিকে প্রথমে এই রাশিকে নিয়ে আমি কিচ্ছু করব না। আমাদের প্রথম টার্গেট হলো এই 2টা রাশিকে একই রকম করে ফেলা, অর্থাৎ এই দুজনকে সেম বানিয়ে ফেলা, এটাই হলো আমাদের টার্গেট। এখন এটা শুরু করবা কিভাবে, তুমি তোমার ম্যাথটা বুঝবা কিভাবে। তুমি যদি দেখো এই প্রত্যেকটা হরের যে রাশিগুলো আছে প্রত্যেকটাতে ইনভার্স ওয়াল একটা অংশ আছে না, যেমন এখানে x টু দি পাওয়ার মাইনাস সি, এখানে x টু দি পাওয়ার মাইনাস এ, এখানে x টু দি পাওয়ার মাইনাস বি, ইনভার্সের একটা টার্ম আছে কিনা, অবশ্যই আছে। আমাদের টার্গেট কোনটা জানো, এই ইনভার্সের টার্মটাই। আমরা কি করব, এই যে প্রথম টার্ম যদি আমি বলি, প্রথম টার্মে আমার x টু দি পাওয়ার কত আছে, মাইনাস সি আছে না, আমি x টু দি পাওয়ার মাইনাস সির বিপরীত রাশিটা দিয়ে একে গুণ করব। তাহলে x টু দি পাওয়ার মাইনাস সি, এটার বিপরীত রাশি কি, এটার বিপরীত হচ্ছে x টু দি পাওয়ার সি। তাহলে x টু দি পাওয়ার সি কে বা এই সম্পূর্ণ রাশিটাকে আমরা x টু দি পাওয়ার সি এই রাশি দিয়ে গুণ করব। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা গুণ কেন করবো, এটাকে মুখস্থ করে রাখবো? এটা তো কাইন্ড অফ মুখস্থের মতো বললেন যে x টু দি পাওয়ার সি দিয়ে গুণ করব। না, এটা মুখস্থ না, এটার একটা রিজন আছে, রিজনটা আমি তোমার একটু বলি। দেখো তুমি যদি x টু দি পাওয়ার সি দিয়ে এই রাশিটাকে গুণ করো তাহলে এই 2টা রাশির মোটামুটি যারা সূচকের বেসিকটা পড়ে আসছো তারা জানো এই 2টা রাশির ওভারঅল রেজাল্ট কত আসবে, x টু দি পাওয়ার 0, কারণ সূচকের বেলায় পাওয়ার পাওয়ার যোগ হয়, সি এবং মাইনাস সি যদি যোগ করো তোমার পাওয়ারটা 0 হয়ে যাবে এবং এটার ভ্যালু চলে আসবে তখন কত, 1, তাই না? অর্থাৎ এখানে কোনো ইনভার্সের রাশি থাকবে না। এবং বাকি রাশিগুলোও কি হবে, x টু দি পাওয়ার মাইনাস সি দিয়ে গুণ হবে না, সরি x টু দি পাওয়ার সি দিয়ে গুণ হবে। তো x টু দি পাওয়ার সি দিয়ে গুণ করলে দেখবা এই রাশিটাকে তুমি এইটার মতো চেঞ্জ করে ফেলতে পারতেছো, অর্থাৎ এই রাশিটা দেখতে কার মতো হয়ে যাবে, এই রাশিটার মতো হয়ে যাবে। তখন তুমি খুব সহজে এই দুইটার মধ্যে লসাগু নিতে পারবা। বুঝাইতে পারছি? আচ্ছা চলো আমরা ম্যাথটা শুরু করি। আশা করি করার পর তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য এই ম্যাথটা আমি যখন করাবো তখন তোমরা কেউ খাতায় লিখবে না, তখন আগে ভালো করে বুঝবা, বুঝার চেষ্টা করবা, বুঝে গেলে দেন তোমরা নিজে নিজে এটাকে অ্যাপ্লাই করবা, ঠিক আছে? তাহলে আসো আমরা গুণ করব বলতেছি x টু দি পাওয়ার সি, সবসময় ইনভার্সের বিপরীতটাকে টার্গেট করবা, ইনভার্স যেটা থাকবে তার বিপরীতটা। তাহলে x টু দি পাওয়ার সি দিয়ে কোন রাশিকে গুণ করতেছি, নিচের যেটা আছে সেটা। তাহলে x টু দি পাওয়ার মাইনাস সি প্লাস কত, 1। তো এখন কোন একটা রাশিকে যদি আমরা x টু দি পাওয়ার সি দিয়ে হরের অংশে গুণ করি, আমাকে লবেও কি করতে হবে, x টু দি পাওয়ার সি দিয়ে গুণ করতে হবে না, কারণ এটা তো আমি এক্সট্রা কাজ করতেছি। তো এটাকে ব্যালেন্স করার জন্য আমরা উপরেও কি করব, x টু দি পাওয়ার সি দিয়ে গুণ করে দিব, কারণ এটা কাটাকাটি করে রাশিটা আবার কি আগের মতো হয়ে যাবে। এরপর আমরা এই রাশিটাকেও রেখে দিচ্ছি যেভাবে আছে, আর থার্ড নাম্বারটাকে তো রেখেই দিব। আমরা বলেছি থার্ড নাম্বারটাকে আমরা এখন একবারে মানে এই রাশিটা নিয়ে একটুও কি করব না, কাজ করব না। আচ্ছা তাহলে এখন দেখো যদি x টু দি পাওয়ার সি দিয়ে আমরা এই রাশিটাকে গুণ করি নিচে, তাহলে কি দাঁড়াচ্ছে, x টু দি পাওয়ার সি ইন্টু x টু দি পাওয়ার বি, এই দুইটা রাশির গুণফলকে কি আমি একেবারে x টু দি পাওয়ার বি প্লাস সি লিখতে পারি না? এখন প্রশ্ন হচ্ছে স্যার কিভাবে লিখছেন এটা, এটা যারা সূচকের ক্লাসগুলো করছি বেসিক ক্লাসটা তারা জানি দুইটা সূচকীয় রাশি যদি গুণ করা হয় চলক সেম থাকলে পাওয়ার পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে x টু দি পাওয়ার সি x টু দি পাওয়ার বি, এখানে চলকটা সেম না, তাহলে পাওয়ার সাথে পাওয়ার কি হবে, যোগ হবে, যে যোগ হয়ে গেছে। তো x টু দি পাওয়ার সি আর x টু দি পাওয়ার মাইনাস সি যদি গুণ করি এটার রেজাল্ট হবে 1। আমরা একটু আগে এটা রাফটা দেখছি, এটা কেমনে 1 আসে দেখ কেমন। তো x টু দি পাওয়ার সি আর 1 গুণ করলে এটা হবে কি x টু দি পাওয়ার সি। তাহলে x টু দি পাওয়ার সি দিয়ে যদি তুমি 1 কে গুণ করো এটার রেজাল্ট কত হবে, x টু দি পাওয়ার সি হবে। তাহলে এখন দেখো এই রাশিটা আমরা যেমন আছে তেমন রেখে দিচ্ছি, x টু দি পাওয়ার সি, x টু দি পাওয়ার মাইনাস এ প্লাস 1, আর থার্ড যে রাশিটা সেটাকেও আমরা কি সেম, এটাকে চেঞ্জ করছি না, এটা সেম ভাবে রেখে দিলাম। এখন একটু ভালো করে মনোযোগ দিবা কেমন। এই যে আমরা তো টার্গেট করছিলাম প্রথম দুইটা রাশি, তাই না? আমরা বলছিলাম আমরা দুইটা রাশি নিয়ে কি করব, কাজ করব। তাহলে প্রথম দুইটা রাশি দিয়ে যদি তাকাই আমরা, এইখানে কি আছে, এই দেখো এই রাশির সাথে এই রাশির অলরেডি অর্ধেক অংশ মিলে গেছে। কিরকম,
ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সি, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিটা মিলে গেছে। তাহলে শুধু মিলে নাই কোনটা, এখানে আছে এক্স টু দি পাওয়ার মাইনাস এ, এখানে আছে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, এটাই তো পার্থক্য। এখন তোমাকে একটা উদ্দীপক দিছে না এই ম্যাথের জন্য, যে ওরা তোমাকে বলে দিয়েছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে তুমি এই অংশটা প্রমাণ করো। এখন দেখো তো এখান থেকে এই যে বি প্লাস সি এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, আমি একটু নিচে দেখাচ্ছি, এ প্লাস বি প্লাস সি এই অংশটা যদি 0 হয়, উদ্দীপক দেওয়া আছে, এখান থেকে কি আমি বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস এ এই রাশিটাকে লিখতে পারি না? এই যে বি প্লাস সি এর পরিবর্তে আমি কি মাইনাস এ লিখতে পারি? অবশ্যই পারি। তাহলে আমরা কি করব, এই বি প্লাস সি এর ভ্যালুটা মাইনাস এ দ্বারা চেঞ্জ করে দিব। তাহলে আমার এই লাইনটা হয়ে যাবে এখন কিরকম দেখতে, এটা এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার মাইনাস এর সমান, কারণ ওই যে বি প্লাস সির পরিবর্তে কি লেখা যায়, মাইনাস এ লেখা যায়। তাহলে যে বি প্লাস সিটাকে আমরা কি লিখবো, মাইনাস এ, এবং বাকি রাশিটা যেমন আছে এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়ান, তাহলে এই রাশিটা আমরা কি রাখবো, সেম রাখবো, এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস ওয়ান, আর এটা তো আগে থেকেই সেম ছিল, এটাকে কোনো কিচ্ছু করে নেই আমরা, এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান। একটুকু বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে? আশা করি বুঝছো না। যদি একটুকু বুঝে থাকো, বাকি ম্যাথটা সেম, একই কাজ তোমাকে আরেকবার করতে হবে, জাস্ট নতুন কোনো কাজ না। এখানে কি করছে আমি যদি ছোট্ট করে একটু করে বলি, তুমি কি করছো, প্রথম দুইটা রাশিকে টার্গেট করছো, যেখানে আমরা আসলে কাজ করছি শুধু প্রথম রাশি নিয়ে, আমরা কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় রাশির মধ্যে কোনো পরিবর্তন করি নাই। দেখো তো প্রথম রাশিকে নিয়ে আমরা এমনভাবে প্ল্যান করছি যেন প্রথম রাশিটাকে দেখতে কার মতো লাগে, দ্বিতীয় রাশির মতো তৈরি করা যায়। এখন দেখো প্রথম রাশির হর আর দ্বিতীয় রাশির হর সেম হয়ে গেছে। তো এটা কেন করতে চাইছি, এই যে আমরা এখন লিখব, যদি দুইটা রাশির হর সেম হয়ে যায় তাহলে লসাগু নেওয়াটা খুব সহজ না। তাহলে দুইটা রাশির লসাগু কোনটা হবে, এই সেম জিনিসটাই হবে, যেহেতু হর একই। তাহলে আমরা ওই দুইটা রাশিকে খুব সহজে লসাগুর মাধ্যমে একটা রাশিতে কি করতে পারবো, পরিণত করতে পারবো। তো এখানে বলছিলাম এই যে এক্স টু দি পাওয়ার মাইনাস সি ইনভার্স যে রাশিটা আছে তার বিপরীতটা দিয়ে কি করবা, গুণ করবা। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস সির বিপরীত হলো এক্স টু দি পাওয়ার সি, এই যে এক্স টু দি পাওয়ার সি দিয়ে তিনোটা রাশিকে গুণ করছি, গুণ করলে প্রথমটা এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, মাঝখানেরটা ওয়ান, এটা এক্স টু দি পাওয়ার সি। তো বি প্লাস সি কে চেঞ্জ করছি কিভাবে, ওই যে বি প্লাস সি ইকুয়াল টু এখান থেকে কি লেখা যায়, উদ্দীপকের ভ্যালু থেকে মাইনাসে লেখা যায়, এই মাইনাস এটা লিখছে। তাহলে এখন আমরা যদি এই দুইটা অংশের কি করি, লসাগু করি, এই দুইটা অংশের লসাগু কি আসবে, একই রকম আসবে না? আমি উপরের লাইনগুলো মুছে দিচ্ছি, আশা করি মোটামুটি এইটুকু অংশ তো তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এই লাইনগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, আমরা এই অংশটা উপরের দিকে করব। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই দুটো অংশের কি করা, লসাগু বের করা। তাইলে এখন এই দুটো অংশের লসাগু কত হবে, যেহেতু দুইজনেরই হর সেম, তাহলে লসাগু কি হরের সমান হবে না, একই রকম। তাহলে আমি লিখতে পারি এটা এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস ওয়ান। তাহলে এখন এই দুইটা লসাগু করো, লসাগু নিলাম, এখন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তো এই রাশি দিয়ে যদি এই রাশিকে ভাগ করি, এটার হর দিয়ে যদি লসাগুকে আমি ডিভাইড করি, তাহলে হর দিয়ে ভাগ করলে ওয়ান আসবে রেজাল্ট, কারণ হর এবং লসাগু তো একই, ভাগ করলে কত আসবে, ওয়ান। ওয়ান দিয়ে আমি কাকে গুণ করব, লব, তাহলে লব হচ্ছে কত, এক্স টু দি পাওয়ার সি। তাহলে ওয়ান দিয়ে এক্স টু দি পাওয়ার সি কে গুণ করলে ওটা এক্স টু দি পাওয়ার সি হবে। একইভাবে এটাও এই হর দিয়ে যদি এই লসাগুকে ভাগ করি তাও রেজাল্ট ওয়ান আসবে, কারণ হর এবং লসাগু একই, ঠিক আছে। তো এটা দিয়ে ওয়ান আসছে আমাদের রেজাল্ট, ওয়ান দিয়ে যদি ওয়ানকে গুণ করি লব, তো এটাও কত আসবে, উপরে ওয়ান আসবে না? এই যে দেখছো এখন দুইটা মিলে রাশি, এই যে একটা রাশি হয়ে গেছে, এই দোনোটা মিলে এখন রাশি কয়টা হয়ে গেছে, একটা। এই 3 নাম্বার রাশিটাকে আমরা লিখতেছি এখন, এটা এই যে উপরে কত ওয়ান, এখানে আছে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান। এই বলো একটুকু পর্যন্ত বুঝছি কিনা, এই দুইটা রাশি জাস্ট কি করছি, লসাগু করছি, আর কিছু না। এখন আমরা এই দুজনকে আবার কি করব, সেম ভাবে একই রকম বানাই ফেলবো, যাতে আমরা আবার কি করতে পারি, লসাগু করতে পারি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে উপরের ম্যাথটাকে, এই যে উপরের লাইন যেটা পাইছি আমরা, এখানে সেম ভাবে কি করব, পরিবর্তন করব, ঠিক আছে। তাহলে এখন আবার সেম স্ট্র্যাটেজি, আমি তোমাদেরকে প্রথম একটা কথা বলছিলাম, এখানেও মনে করে এখন আমরা গুণ করব, একটা রাশি দিয়ে কি করব, গুণ করব। এখন কোন রাশি দিয়ে গুণ করব এটা মনে রাখবো কিভাবে, যে রাশিটাকে তুমি গুণ করতে চাচ্ছ ওইখানে ইনভার্স ফল একটা রাশি আছে, ওই ইনভার্সের বিপরীতটা দিয়ে গুণ করবা। ম্যাথটা শুরু করছিও কিন্তু এরকম ভাবেই, যে রাশিকে আমরা প্রথম রাশিটাকে গুণ করছিলাম কাকে দেখে, ইনভার্সের রাশিটা দেখে, ইনভার্সে যে আছে তার বিপরীতটা দিয়ে কি করছি, গুণ করছি। তাহলে এখন সেম ভাবে আমরা কি করব, এই যে ইনভার্সের রাশি আছে কে, মাইনাস এ,
তাহলে আমরা গুণ করব এক্স টু দি পাওয়ার এ দিয়ে, কারণ এক্স টু দি পাওয়ার মাইনাস এর বিপরীত হচ্ছে কে, এক্স টু দি পাওয়ার এ। এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস ওয়ান, আর উপরে কত ছিল আগে, এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়ান, এটা তো পূর্বের রাশি। এখন তুমি এক্স টু দি পাওয়ার এ দিয়ে এক্সট্রা করে গুণ করছো না, তো তুমি যদি হরের অংশে এক্সট্রা গুণ করো, তোমাকে সেম জিনিস লবেও কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা 3 নম্বর রাশিটাকে কি করলাম, রেখে দিলাম, এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস কত, ওয়ান। এখন আসো আমরা যদি নিচে গুণ করি এক্স টু দি পাওয়ার এ, এটার সাথে প্রথমে এক্স টু দি পাওয়ার সি গুণ হবে, তো এই দুইটার গুণফল কি হবে, এক্স টু দি পাওয়ার এ প্লাস সি, কারণ সূচকের বেলায় গুণ করলে পাওয়ার পাওয়ার কি হয়, যোগ হয়ে যায়, এই যে পাওয়ার যোগ হয়ে গেছে। এক্স টু দি পাওয়ার এ দিয়ে এটাকে গুণ করলে এক্স টু দি পাওয়ার কি আসবে, এটা এক্স টু দি পাওয়ার জিরো, তো এক্স টু দি পাওয়ার জিরোকে আমরা কত লিখতে পারি, ওয়ান। আর এক্স টু দি পাওয়ার এ দিয়ে যদি ওয়ানকে গুণ করো তখন আসবে এক্স টু দি পাওয়ার এ, বুঝছেন এটা? আচ্ছা এখন আসো এটাকে গুণ করি, এক্স টু দি পাওয়ার এ দিয়ে যদি এক্স টু দি পাওয়ার সি কে গুণ করি তাহলে এটাও সেম, এক্স টু দি পাওয়ার এ প্লাস সি। এক্স টু দি পাওয়ার এ দিয়ে যদি ওয়ানকে গুণ করি তখন কি আসবে, এক্স টু দি পাওয়ার এ। উপরেও গুণ করবো নিচেও কি গুণ করবো, এই যে গুণফল আছে না, গুণ করছি। দেখো এই রাশিটাকে কিছু করতে হবে না, এই রাশিটাকে আমরা কিচ্ছু করি নাই। এখন দেখবা প্রথম রাশিটা অর্থাৎ এইটা দেখতে কার মতো হয়ে যাবে, ওর মতো হয়ে যাবে, ওই আগের মতো একটু করে চেঞ্জ করে মান বসাবা, দেখবা যে এই নিচের অংশের হরের রাশিটা এটার হরের সাথে মিলে গেছে, তখন আবার কি লসাগু করে সেম করে ফেলা যাবে, ওই যে এখানে যেরকম লসাগু করছিলাম, বুঝছো? একই কাজ কয়বার করতে হবে, দুইবার জাস্ট, এটাই। এবার আসো এবার কি করতে পারি একটু দেখি। তুমি যদি এই দুইটা রাশির দিকে এবারও তাকাও, দেখো দুইটা অংশ মিলে গেছে, ওয়ান এখানেও আছে এখানেও আছে, এক্স টু দি পাওয়ার এ এখানেও আছে এখানেও আছে, তাহলে এইটুকু অংশ মিলে গেছে। মিলে নাই কোন অংশটা, এক্স টু দি পাওয়ার এ প্লাস সি, এখানে আছে এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এটাই তো মিলে নাই। তো এখন দেখো তো ওই যে উদ্দীপক যেটা তোমাকে শুরুতে দেওয়া হয়েছে, এ প্লাস সি ইকুয়াল টু কি লেখা যায়, এই যেখান থেকে যদি আমি এ প্লাস সি, টোটাল মান তো জিরো, তো এ প্লাস সি ইকুয়াল টু মাইনাস বি লেখা যায় না, তিনোটার যোগফল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এ প্লাস সি, বি কে যদি ওই পাশে নিয়ে যাই এটা কি হয়ে যাবে, মাইনাস বি হয়ে যাবে না, তাহলে আমি এ প্লাস সির জায়গায় কত বসাইতে পারি, মাইনাস বি বসাইতে পারি। তাহলে এই যে আমরা মাইনাস বি বসাই দিচ্ছি, ওয়ান, আর এটা এক্স টু দি পাওয়ারে। একইভাবে উপরে যে এ প্লাস সিটা আছে না, ওইখানেও আমরা কি বসাই দিব, এ প্লাস সির ভ্যালুটা বসাই দিব, তো এ প্লাস সির ভ্যালু নিচে কত বসাই দিই, মাইনাস বি, উপরেও কত হবে, মাইনাস বি, আর তার সাথে কি আছে, এক্স টু দি পাওয়ার এ, আর এইখানে ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান। এই যে দেখো এখন এই লাইনটার দিকে এখন তাকাও, এই রাশি এবং এই রাশির দুইটারই হর সেম হয়ে গেছে না, দেখো এটার হরেও যে রাশিটা আছে এখানের হরেও কি একই রাশিটাই আছে, তাহলে দুইটা রাশির হর যদি সেম হয়ে যায় তাহলে লসাগু করাটা এখন সহজ না। লসাগু কি হবে, নিচের লাইনটা দেখা যাবে কিনা বুঝতেছি না, আচ্ছা আমি একটু এই পাশে করি কেমন, এখান থেকে যে পরের লাইনটা এখানে দেখাচ্ছি, এখান থেকে এটার যে নেক্সট লাইন সেটা এই পাশে করে দেখাচ্ছি আমি, দেখো এখন এই দুইজনের লসাগু কি হবে, যেহেতু দুইজনের হরই সেম তাহলে লসাগু কি একই রকম হবে, তো আমি লসাগুটাকে এভাবে লিখতেছি, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি। এই যে মানে আমি একটু সাজাই লিখছি আর কি, আগে পরে যোগ বিয়োগের যোগের রাশিগুলো তো তুমি আগে পরে লিখলে কোনো প্রবলেম নাই, আমি ওয়ানকে আগে লিখছি, এক্স টু দি পাওয়ার এ তারপর এক্স টু দি পাওয়ার মাইনাস বি। এখন লসাগু করো, দুইটারই তো হর সেম, তাহলে এই হর দিয়ে যদি লসাগুকে ভাগ করো রেজাল্ট কত আসবে, ওয়ান, কারণ একই রাশি। ওয়ান দিয়ে যদি এই লবকে গুণ করো তাহলে লবে যেটা আছে ওইটাই বসে যাবে না, ওয়ান দিয়ে গুণ করলে তো কোনো কিছু পরিবর্তন হয় না, তাহলে লবে কি আছে, এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার এ, এই যেটা আছে। এরপরে এই যে প্লাস প্লাস বসছে, এই রাশির হর দিয়ে লসাগুকে ভাগ করো, তাহলে দুইটা রাশি যেহেতু সেম আবার রেজাল্ট কত আসবে, ওয়ান, তাহলে ওয়ান দিয়ে যদি ওয়ানকে গুণ করি রেজাল্ট কত আসবে, ওয়ান আসবে। এই যে একটু এই লাইনটা বুঝছো, এখন এই লাইনটা বুঝা গেছে। এখন তুমি দেখো তো এই লাইনের উপরে মানে লবের অংশ এবং হরের অংশ দুইটাই সেম কিনা, এ দেখো ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এখানেও কি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি, উপরেও যা আছে নিচেও কি আছে তাই আছে না, তাহলে এটা একটা রাশি এটা একটা রাশি এবং সেম সেম, তো উপরে নিচে যদি ভগ্নাংশের বেলায় লব এবং হর যদি সেম সেম হয়ে যায় তাহলে কাটাকাটি করে রেজাল্ট কত চলে আসবে, রেজাল্ট আসবে ওয়ান, কাটাকাটি করে রেজাল্ট কত আসবে, ওয়ান আসবে। তো আমাদেরকে এটা রাশি শুরুতে দেখাইছিলাম, এটা ডান পক্ষে প্রমাণ কি চাইছিল, যে এই রাশিটার টোটাল ভ্যালু কত, ওয়ান দেখাইতে হবে, যে দেখো আমরা টোটাল ভ্যালুটা কত দেখাইছি, ওয়ান দেখাইছি, বুঝছো? এই ম্যাথটা
খুব খুব বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাকে বলতেছি, তোমার 9-10 একাডেমিক লাইফে এই ম্যাথটা তুমি বেশ কয়েকবার এক্সামে ফেস করবা। তোমরা তো অনেকগুলো এক্সাম দিবা। 9কে যদি বলি, 9 প্রায় অর্ধবার্ষিক দিবা, বার্ষিক দিবা, এরপর 10-এ পরীক্ষা দিবে 3টা, বোর্ড এক্সাম দিবা, মানে 5-6টা এক্সাম তোমার এসএসসি বোর্ড এক্সাম পর্যন্ত। এই ম্যাথ তুমি অনেকগুলো এক্সামে ফেস করবা, বুঝতে পারছো? এই চ্যাপ্টারটা যখন পরীক্ষায় থাকবে, এই ম্যাথটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা ভালো করে প্র্যাকটিস করা লাগবে এবং এই ম্যাথ পারাই লাগবে তোমাদের। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, বুঝছো? তো আশা করি যদি আমরা বুঝে থাকি জিনিসটা, অর্থাৎ তুমি এই জায়গায় স্ট্র্যাটেজি ফলো করে করবা। ম্যাথটা একটু বড় তোমাদের মনে হবে, প্রথমে যারা 9-এর আসো বিশেষ করে তাদের এই ম্যাথটা করতে প্রথমে অনেক কষ্ট হবে। অনেক বড় ম্যাথ কিভাবে মনে রাখবো, তোমাদের ম্যাক্সিমামের এই জিনিসটা মাথায় কাজ করে যে একটা এত বড় ম্যাথ এটা মনে রাখবো কিভাবে, এখানে যে লাইনের পর লাইন এতগুলো লাইন, এগুলো লিখবো কেমনে, মনে রাখবো কেমনে। ম্যাথ আসলে এই জিনিসগুলো মুখস্থ করে রাখার মতো বিষয় না। তুমি যখন একটু বুঝে করবা, এটা প্র্যাকটিসের উপর, কমপ্লিটলি প্র্যাকটিস। এবং আমি তোমাকে বলি, এই ম্যাথ যতই ভালো তুমি বুঝো, এখন মনে করো অনেক ভালো বুঝছো তুমি, এই ম্যাথটা তুমি এখন পারবা। বাট এই ম্যাথটা যদি তুমি প্র্যাকটিস একবার দুইবার করে মনে করো যে এই ম্যাথ তুমি পারবা, তাহলে আমি বলবো তোমার চিন্তা ভুল। একবার দুইবার ম্যাথ প্র্যাকটিস করে ম্যাথে ভালো করা যায় না কখনো। ম্যাথগুলো হচ্ছে ওভারঅল প্র্যাকটিসের বিষয়। তোমাকে এটা বারবার কিসে রাখতে হবে, প্র্যাকটিসে রাখতে হবে। তা বলে কি তুমি একবার একটা ম্যাথ সারা জীবন একইবার করতে পারো না। বাট আমার কথা হচ্ছে, একটা ম্যাথ একবার করছি, 1 মাস কোনো খবর নাই, আবার করতে গেছি, তখন তুমি নিশ্চয়ই ভুলে যাবা। এগুলো তোমার টাচে রাখতে হবে, প্র্যাকটিসে রাখতে হবে, ঠিক আছে? প্রতিদিন না করো, বাট নির্দিষ্ট কিছু সময় পর পর, কিছুদিন পর পর তোমাকে এগুলো কি রিভিশন করতে হবে, আদারওয়াইজ তুমি এই ম্যাথগুলা ভুলে যাবা। তাহলে আশা করি কনসেপ্টটা খুব বেশি কঠিন ছিল না। যদি তোমরা প্রথম দিকের বিষয়টা বুঝো, অর্থাৎ এই ম্যাথে কিভাবে প্রমাণ করবো 1, আমি প্রথমে উত্তর দিয়েছিলাম যে একটা ভগ্নাংশের লব আর হর সেম করতে হবে 1-এর জন্য, যেহেতু ভগ্নাংশ রাশির 1 চাইছে অ্যান্সার। এটা তো আমরা টার্গেট ফিল আপ করছি, এখানে লব আর হর কি করে ফেলছি সেম। এটা একটা বুঝার বিষয়। সেকেন্ড বুঝার বিষয় হচ্ছে, তিনোটা রাশি নিয়ে কাজ করব না, কাজ করছি কয়টা নিয়ে, একটা নিয়ে। আমরা প্রথমে প্রথম রাশিটাকে টার্গেট করছি, দেখছো? প্রথম রাশিটাকে টার্গেট করে প্রথম রাশিকে দ্বিতীয় রাশির সাথে মিলাইছি, এরপর প্রথম আর দ্বিতীয় রাশি মিলে একটা রাশি হয়ে গেছে। এরপর ওই রাশিটাকে কাজ করছি, ওইটা কার সাথে মিলে গেছে, 3 নম্বর রাশির সাথে। আলটিমেটলি এই ম্যাথে 3 নম্বর রাশিকে আমরা টাচই করি নাই। লাস্টে গিয়ে 3 নম্বর রাশি আর এই রাশিটা সেম হয়ে গেছে, তো লসাগু করে কি অ্যান্সার চলে আসছে। 3 নম্বর রাশিতে কোনো কিচ্ছু করি নাই আমরা। তো প্রথম রাশি আর দ্বিতীয় রাশিতে কি করছিলাম, ওই যে এক্সট্রা একটা রাশি দিয়ে গুণ করতে হয়। তো কোন রাশিটা দিয়ে গুণ করবা এটা তোমাদেরকে আমি বলছি, সবসময় ইনভার্সের বিপরীতটা দিয়ে গুণ করবা। ইনভার্সে যে আছে তার বিপরীতটা দিয়ে কি করবা, গুণ। এবং একটা রাশিকে নিয়ে কাজ করবা, কথা বুঝছো? প্রথম যখন 3টা ছিল, আমরা শুধু প্রথম রাশিকে নিয়ে কাজ করছি, তো ওই ইনভার্স দিয়ে গুণ করার পর দেখবা সেম হয়ে গেছে। প্রথম 2টা কাজ করার পর দেখবা প্রথম রাশি দ্বিতীয় রাশি কি হয়ে গেছে, একই হয়ে গেছে। এরপর আবার এখানে এসে কি করছে, এই যে দেখো x⁻⁻a ইনভার্সের বিপরীতটা দিয়ে গুণ করছি। ক্যালকুলেশন করার পর এটা দেখতে কার মতো হয়ে গেছে, 3 নম্বর রাশির মতো হয়ে গেছে। বুঝছি? একটু সময় নিয়ে বারবার করে একটা লাইনকে 2-3 বার করে করে বারবার বললাম, কেন এই ম্যাথটা বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য ক্লাস 10-এ বা এসএসসি এক্সাম যারা দিবে, তারা যদি এই লেকচারটা দেখো, তোমাদের কাছে এটা বিরক্তিকর মনে হবে, কারণ তোমরা এই ম্যাথটা আরও বেশ কয়েকবার করছো। তো একই জিনিস যখন বারবার করে বলা হয়, তখন একটু বিরক্ত লাগে। বাট আমি ওভারঅল সবার জন্য এই ম্যাথটা করাচ্ছি। তো এই জায়গা থেকে একটু বলতেছি, যারা পারো তারা তো ঠিক আছে, ভালো, তারাও প্র্যাকটিস করবা। বাট যারা নতুন তাদেরকে বলতেছি, বিশেষ করে একটু করার সময় মনোযোগ দিয়ে ভালো করে বুঝে করবা। এই ম্যাথটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ঠিক আছে? আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারছি। কেমন? এইবার আমরা যাব আমাদের পরবর্তী ম্যাথগুলোতে। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী ম্যাথের যেটা প্রথম ম্যাথ, সেটা হলো আমরা কাজের ম্যাথটা করব। উপরে যেটা দেয়া আছে, এই যেটা, এটা অনুশীলনের ম্যাথ না, কাজের অংশের ম্যাথ, ঠিক আছে? এবং ম্যাথটা খুব বেশি জটিল না, তুমি যদি একটু বুঝো জিনিসটা, ম্যাথটা খুবই সহজ। তোমাকে একটা উদ্দীপক দিয়ে দিছে, প্রথম উদ্দীপক থেকে উদ্দীপকটা নিয়ে একটু কাজ করবে। তোমাকে বলতেছে a⁻m into a⁻n equal to a⁻mn। তাহলে এই রাশিটা দেওয়া আছে, তাই না? একটু খেয়াল করবা, ম্যাথ করার সময় তাড়াহুড়ো করবা না, একটু বুঝে শুনে সুন্দর মতো কি দেওয়া আছে, কি বের করতে বলছে, এগুলো দেখে শুনে একটু আস্তে ধীরে ধৈর্য নিয়ে ম্যাথ করবা। তাহলে এই রাশিটা থেকে ওরা আমার কাছে mn ওয়াল আসে, এই দেখো এগুলো mn, এখানে কোনো এ নাই কিন্তু, কেমন? এখানে কোনো এ সংক্রান্ত রাশি নেই, সব আছে mn দিয়ে। তাহলে আমি এখান থেকে কি করব, mn এর রাশিটা বের করে নিব, যাতে আমি সেটাকে এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা নিশ্চয়ই এটা পড়ে আসছি, দেখো এখানে একটা সূত্র হচ্ছে। এটা কি সূত্র, সূচকীয় রাশি যদি গুণ আকারে থাকে, তাহলে পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায়। এই যে পাওয়ার যোগ হয়ে গেল। আর এটাও ফর্মুলা, এটা আমরা পড়ছি না, যদি সূচকীয় রাশির উপর একটা হোল পাওয়ার থাকে, তাহলে হোল পাওয়ারের নিয়ম হচ্ছে পাওয়ার কি হয়, গুণ হয়ে যায়। তাহলে a⁻m
এম এর উপর এন পাওয়ার, তাহলে পাওয়ার পাওয়ার গুণ করো, কত হয়ে যাবে এম এন, তাই না? এইবার এই রাশিটা পেলাম। এখন এখানে আরেকটা ফর্মুলা হচ্ছে, কি ফর্মুলা? আমরা পড়ছিলাম যদি দুইটা সূচকীয় রাশি সমানের দুই পাশে, অর্থাৎ সমীকরণ আকারে থাকে, যে সমীকরণ সমানের দুই পাশে আছে, যদি দুইটা সূচকীয় রাশির চলকটা সেম থাকে, এটারও চলক এ, এটারও চলক এ, চলক যদি সেম হয় তাইলে আমরা বলতে পারি পাওয়ার ইকুয়াল টু কি লেখা যাবে, পাওয়ার মানে দুইটা সূচকের রাশি সমান, এই যে সমান হয়েছে এবং চলক সেম, তখন তুমি কি লিখতে পারবা, পাওয়ার ইকুয়াল টু এইটার পাওয়ার লিখতে পারবা। এই যে দেখো তুমি উপরের রাশি থেকে এম এন সংক্রান্ত একটা রাশি বের করে নিছো, তাহলে এইটাকে তুমি কোথায় অ্যাপ্লাই করবা, তোমার যে প্রমাণটা চাইছো ওরা এই প্রমাণে অ্যাপ্লাই করবা। তো এই প্রমাণটা দেখাইতে বলছে কত, 0। তাহলে আসো আমরা আমাদের প্রমাণে যাই। লেফট হ্যান্ড সাইড আমাদেরকে কি দিছে, এটা তো আমাদের দেওয়া আছে, অংশ বের করলাম। আমাদেরকে দিছে m ইন্টু n মাইনাস টু প্লাস n ইন্টু m মাইনাস টু, এই ভ্যালুটা কত দেখাইতে বলছে, 0 দেখাইতে বলছে না? আচ্ছা, এখন m এখানে কি আকার আছে, গুণ আকারে না? গুণ করে দিলে আমাদের জন্য সহজ হয় ভ্যালুগুলা বসাতে, কারণ এই দেখো তুমি m n এর ডিরেক্ট ভ্যালু জানো, তাহলে যদি তুমি m এর সাথে n গুণ করে দাও ডিরেক্টলি m n চলে আসতেছে না? আচ্ছা, তাহলে m এবং n যদি আমরা গুণ করি তাহলে এখানে m n মাইনাস 2m, এই ম্যাথে আচ্ছা না ঠিক আছে করো, একটা টুইস্ট আছে, টুইস্টটা পরে বলবো, সমস্যা না, করে ফেলি। m এর সাথে n গুণ করছি m n, 2 এর সাথে m গুণ করছি মাইনাস 2m, তাহলে এখানেও সেম, n এর সাথে যখন m গুণ করব তখনও কি হবে, m n 2 এবং n যখন গুণ করব মাইনাস কত হবে 2m। দেখো তো এই জিনিসটা বুঝছি কিনা, জাস্ট গুণ করছি আর কিছু না, এই যে গুণ করলাম। এবার m n দেখো দুইটা m n আছে না, তো যোগ করে দিলে আমি একেবারে কি লিখতে পারি 2m n, আর এই যে মাইনাস 2m এবং মাইনাস 2n, এখান থেকে যদি তুমি মাইনাস 2 কমন নাও তাহলে এখান থেকে কি m প্লাস n এভাবে লিখতে পারো না? এই যে লাইনটা বুঝছো, যারা নতুন 9 এর তারা একটু খেয়াল করবা, 2mn এবং mn যোগ করছি 2mn, ঠিক আছে, এই যে mn দুইটা, আর এখানে মাইনাস 2m মাইনাস 2n, এই দুইটাকে আমি মাইনাস 2 কমন নিছি দুইটা থেকে, তাহলে মাইনাস 2 কমন নিলে যেহেতু মাইনাস সহ কমন নিছো তাহলে চিহ্নটা প্লাস হয়ে যাবে, যে m প্লাস n, বুঝা গেছে? এবার কি করবা দেখো 2mn তুমি রেখে দিলা ধরো, কারণ m প্লাস n এর ভ্যালু তো তুমি জানো, m প্লাস n এর ভ্যালু হচ্ছে কি 2mn এর সমান না, তাহলে m প্লাস n এর পরিবর্তে তুমি এখানে কি লিখলা mn লিখলা, এই যে দেখো m প্লাস n এটা কার সমান, mn এর সমান, তাহলে m প্লাস n এর পরিবর্তে mn লিখছি, এই যে mn, আর এই 2 তো শুরুর 2, এই যে শুরুতে যে 2টা আছে এটা সেটা, এখন এইটা আর এটা কি সেম না, তাহলে 2mn মাইনাস 2mn, তাহলে রেজাল্ট কি হবে 0 না? তুমি 2mn থেকে কি করছো 2mnটা মাইনাস করছো, যে দেখো 2mn থেকে 2mn, ম্যাথ আশা করে কঠিন না। প্রথমে কি করছি, এই যে আমরা ভ্যালু বের করে নিছি, আমাদেরকে দেওয়া আছে দিয়ে, যেটা এই যে এখানে প্রথমে দেওয়া আছে না, এখান থেকে আমরা mn সংক্রান্ত ভ্যালুটা বের করছি, এরপর আমাদের বাম পক্ষে আমরা গুণ করে ওই রাশিটা বসাই দিছি জাস্ট, তখন দুইটা রাশি সেম হয়ে গেছে, কাটাকাটি করে কত 0 চলে আসছে। বুঝছি? দেখছো ম্যাথ কিন্তু খুব বেশি কঠিন কিছু না, ম্যাথ কিন্তু সহজই, একটু যদি মনোযোগী হও, একটু যদি মনোযোগ দিয়ে অ্যানালাইসিস করতে পারো ম্যাথটা, যে কি দেওয়া আছে কি প্রমাণ করতে হবে, যদি রাশিগুলোকে কানেক্ট করতে পারো, ম্যাথ করা খুব বেশি কঠিন কিছু না, ঠিক আছে? আর ম্যাথ করার জন্য ধৈর্য দরকার, তাড়াহুড়া করলে ম্যাথ করা যাবে না, এটাই তোমাদের সবচেয়ে বড় অভাব, তোমরা বেশি তাড়াহুড়া করো, এবং শিক্ষার্থীদের একটা প্রবণতা থাকে যে কত তাড়াতাড়ি ম্যাথ করে ফেলা যায়, এত সময় দিয়ে এত ধৈর্য ধরে ম্যাথ বোঝার সময় আসলে তাদের থাকে না, এই জন্যই হচ্ছে তোমাদের ম্যাথ কঠিন লাগে। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথটা বুঝছি, তাই না? এখন আমাদের নিচের অংশে কিছু ম্যাথ আছে, আমরা 4টা ম্যাথ লিখে রাখছি, 4টা হচ্ছে সমাধান করো টাইপের ম্যাথ, এই যে সমাধান করো, 4টা ম্যাথের টপিক একই, সমাধান করো মানে কি জানো, এখানে তোমাকে একটা সমীকরণ টাইপের ম্যাথ দিয়ে দিছে, সমাধান করতে বলছে মানে হচ্ছে এখানে যে চলকের ভ্যালুটা আছে, চলক যেটা, যেমন চলক হচ্ছে এখানে এক্স, এখানে এক্স ওয়াই, এখানে এক্স, এই যে চলক সংক্রান্ত যেটা আছে এই চলকের ভ্যালুটা বের করতে বলছে মূলত, মানে সমাধান করো মানে হচ্ছে একটা সমীকরণ থেকে সমাধান করো মানে কি ওই সমীকরণের চলকের ভ্যালুটা কি নির্ণয় করা, এটাকে বলে সমাধান করো। তাহলে এই যে এই প্রথম মনে করে ম্যাথটা, এখানে চলক হচ্ছে কি এই যে পাওয়ার আকারে যে আছে এক্স, চলকটা কোথায় আছে পাওয়ার আকারে আছে, ওই এক্স এর ভ্যালুটা কি করতে হবে বের করতে হবে, আননোন যে কোয়ান্টিটিটা আছে ওই ভ্যালুটা তোমার বের করা লাগবে। বুঝছি?
1 নাম্বার ম্যাথটা করার আগে আমি একটু 3 নাম্বার ম্যাথটা করাবো তোমাদেরকে, অর্থাৎ আমি 1 থেকে শুরু করব না। একটা হচ্ছে 3-এর মতো বাট 3-এর চেয়ে একটু অ্যাডভান্স। তো অ্যাডভান্স প্রথমে করাটা উচিত হবে না, আগে বেসিকটা করি। বেসিকটা করার পর বেসিকের সাহায্যে অ্যাডভান্সটা একটু দেখবো, বুঝছো? তো 3 নাম্বারটা একটু করে দেখাই। 3 নাম্বার এই ম্যাথগুলো একই রকম ক্যাটাগরি, তো তুমি একটু মনোযোগী হইলে মোটামুটি একটা দুইটা বুঝলে বাকিগুলোও পারবা। 3 নাম্বার ম্যাথে কি দিছে প্রশ্নে দেওয়া হয়েছে 2 টু দি পাওয়ার x প্লাস 3 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 320। এইটা হলো ম্যাথ। বলছে সমাধান করো, অর্থাৎ x এর মানটা বের করো। এখন আমি তোমাদেরকে একটু বলি, এই যে এই ক্যাটাগরির যে ম্যাথগুলো আছে এগুলাতে সূচকের ফর্মুলাটা ডিরেক্টলি অ্যাপ্লাই করা যায় না। কেন? দেখো এটাও একটা সূচকীয় রাশি, এটাও একটা সূচকীয় রাশি, তাই না? এখন এখানে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না, কেন জানো? মাঝখানে কি আছে? প্লাস। মাঝখানে যদি প্লাস থাকে বা মাঝখানে যদি মাইনাস থাকে, সূচকীয় রাশি যোগ বিয়োগ করা যায় না। বুঝতে পারছি? তো সূচকীয় রাশি গুণ ভাগ করা যায় কিন্তু যোগ বিয়োগ করা যায় না। তাহলে আমাদের কাজ হচ্ছে এই ফরম্যাটটাকে, যেহেতু আমরা ফর্মুলায় আনতে পারতেছি না, আমরা এটাকে সিম্পলিফাই করব, সরল করব, ভেঙে ছোট করে ফেলবো। বুঝতে পারছো? এখন এই জায়গায় প্রসেসটা কি একটু খেয়াল করবা, কেমন এটাকে ভাঙতেছি কেমনে, এই প্রসেসটা একটু খেয়াল করবা। এই জিনিসটা তোমার এখানেও দরকার হবে। আচ্ছা দেখো তো, এই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 যে রাশিটা আছে, এটাকে কি তুমি ভেঙে এভাবে লিখতে পারো না? 2 টু দি পাওয়ার এক্স দিবে একটাকে, 2 কিউব দিবে একটাকে। উপরের রাশিটা এই রাশিটা কি সেম রাশি না? এখন কথা হচ্ছে স্যার কেন এটা সেম, কিভাবে বুঝলেন? দেখো সূচকীয় দুইটা রাশি যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারের সাথে পাওয়ার যোগ হয়ে যায় না? তাহলে তুমি যদি এখন এই রাশিটাকে যোগ করে দাও, এই যে এক্স প্লাস 3, এটা ঘুরে ফিরে আগের মানে আগের রাশির মতো হয়ে যাবে না? তাইলে এই রাশিটাকে ভেঙে এইভাবে দুইটা সূচকীয় রাশি আকারে কি করা যায়, লেখা যায়। কারণ তুমি এখন এইটা থেকে আবার কি আগের রাশিটাকে ফেরত আনতে পারবা। বুঝছো? এবার একইভাবে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1, এটাকে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1। বুঝছি? কারণ এই যে আবার পাওয়ার সেম, সরি চলক সেম, পাওয়ার পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, ভেঙে লিখছি। এটাই হচ্ছে ভাঙার প্রথম নিয়ম। এই জিনিসটা তোমার এখানেও লাগবে। সো এটা একটু খেয়াল করবে, এই জিনিসটা সমাধান করতে এটা খুব কমন একটা বিষয়, এভাবে ভেঙে লিখতে পারা। ইকুয়াল টু 320, এটা তো কিছু করার দরকার নেই, এটা তো একটা ধ্রুবক মান, ভ্যালু, এখানে তো কোনো চলক নাই, এটা যেমন আছে তেমন রেখে দিছি। এখন কি করবা, এখানেও 2 টু দি পাওয়ার এক্স আছে না, এখানেও কিন্তু কি আছে, 2 টু দি পাওয়ার এক্সটা আছে। এখন অনেকে এটা কমন নিয়ে করবে, মানে তুমি অনেক জায়গায় দেখবা অন্য অনেকে এটা কমন নিয়ে করাতে চাই, মনে করো এটা কমন নিয়ে নিল 2 টু দি পাওয়ার এক্স, তাহলে 2 কিউব প্লাস 2, এইভাবে এটা কমন নিয়েও করা যাবে, অসুবিধা নাই। বাট আমি বলবো এটা কমন না, এটাকে তুমি একটা বীজগাণিতিক রাশির সাহায্যে সলভ করবা। কারণ তুমি যদি বীজগাণিতিক রাশির সাহায্যে সলভ করাটা এখানে শিখে যাও, তাহলে ওই প্রসেসটা তোমার এখানেও কাজে দিবে। বুঝছো কিরকম সেটা আমি একটু বলি। এই যে 2 টু দি পাওয়ার এক্স যেটা কমন রাশি দুইজনের কাছে আছে, তুমি সেটাকে মনে মনে এ ধরে নাও, মনে মনে তুমি সেটা লিখবা, মানে তুমি সেটাকে অন্য একটা রাশির সাহায্যে প্রকাশ করতেছো। যেমন আমি যদি 2 টু দি পাওয়ার এক্স কে এ ধরি, তাহলে দেখো তো এটা এ ইন্টু কি 2 কিউব লেখা যায় না? তো 2 কিউব মানে কত? 2 কিউব যে কথা 8 সেম কথা না, 2 কিউব মানে কত? 8। তাহলে আমি একেবারে এই রাশিটাকে দেখো তো, 2 কিউবের পরিবর্তে 8, আর এটাকে তো আমি এ ধরছি, তাহলে এটাকে 8 লেখা যায় কিনা? এই রাশিটাকে আমি কত ধরছি, এটাকে ধরছি এ, তাইলে 2 কিউব মানে হচ্ছে 8, আর এটাকে লিখছি কি এ, এই যে বুঝছো? তাহলে এটাকে একেবারে কত লেখা যায়, 8 এ। এবার দেখো 2 টু দি পাওয়ার 1 মানে তো 2, আর 2 টু দি পাওয়ার এক্স কে এখানে যেহেতু এ ধরছো, এখানেও কি ধরবা, এ ধরবা, ইকুয়াল টু কত লেখা যায়, 320। তো তুমি যেটাকে এ ধরে নিছো সেটা তোমার বলে দিতে হবে, তখন তুমি পাশে থার্ড ব্র্যাকেট ইউজ করবে, তুমি বলবা যে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কি এ ধরে, এই যে এই কথাটা তুমি বলে দিবা। এখন তোমার ম্যাথটা, এখন তুমি দেখো এটা তুমি না একদম দেখিও না, এই ম্যাথটা তোমার খুব চেনা চেনা লাগবে, এগুলো তুমি আগে করে আসছো যথেষ্ট। এই যে 8a প্লাস 2 একদম বাচ্চাদের ম্যাথ না, কত হয়ে যায় 10a ইকুয়াল টু কত 320। এখান থেকে এর ভ্যালু বের করো, এর ভ্যালু বের করলে 10 দিয়ে ডিভাইড করে দিবা, তো 10 দিয়ে যদি এটাকে ডিভাইড করো এটা হয়ে যাবে কত 32 হয়ে যাবে। এখন তুমি তো এর ভ্যালু বের করছো, এখন এত এখানে ম্যাথের ভ্যালু ছিল না, তোমাকে প্রশ্ন কি ওরা দিয়ে করছে না, তুমি কি এই যে ধরে নিছো কাকে 2 টু দি পাওয়ার এক্স কে, তাহলে এর জায়গায় আবার কি করবা, এই যে 2 টু দি পাওয়ার এক্সটা বসাই দিবা। তাহলে দেখো এভাবে লেখা যায় না? বুঝছো? একটু পর্যন্ত বুঝছো?
এখন কথা হচ্ছে এক্স এর ভ্যালু তো স্যার বের হয় না, আপনি তো বলছেন স্যার সমাধান করলে তো এক্স এর ভ্যালু আসবে, তো স্যার এটা তো এক্স এর ভ্যালু না, এটা তো টু টু দি পাওয়ার এক্স এর পুরাটার ভ্যালু। হ্যাঁ অবশ্যই এটা টু টু দি পাওয়ার এক্স এর ভ্যালু। তো আমরা এখান থেকে এখন এক্স এর ভ্যালুটা খুব ইজিলি বের করতে পারবো। দেখো কিভাবে, এটা টু টু দি পাওয়ার এক্স আছে, ভালো কথা। 32 কে কি লেখা যায় জানো? টু টু দি পাওয়ার 5 লেখা যায় না? এখন কথা হচ্ছে স্যার কেন টু টু দি পাওয়ার 5 কেন লেখা যায়? এখানে দেখো তুমি একটা সূচকীয় রাশির কি পাওয়ারের ভ্যালুটা বের করতে চাও, এই যে দেখো পাওয়ারের ভ্যালু বের করতে চাচ্ছ না, এক্স এর ভ্যালুটা তো পাওয়ার, তাহলে তোমাকে এখানে এমন একটা রাশি ব্যবহার করতে হবে যেটার চলকটা এই চলকের সাথে সেম হয়ে যাবে। কারণ কি, চলক যদি দুই পাশে সেম হয় তাহলে পাওয়ার ইকুয়াল টু কি লেখা যায়? পাওয়ার লেখা যায়, বুঝছো? এই জন্য আমরা 32 কে কেমনে লিখছি? টু টু দি পাওয়ার 5। তুমি ক্যালকুলেটরে দিয়ে দেখো, টু টু দি পাওয়ার 5 মানে 32, তাহলে এটাকে এইভাবে লেখা যায়। এখন সুবিধা কি হয়েছে, দুই পাশের চলক সেম হয়ে গেছে, তো চলক সেম হয়ে গেলে পাওয়ার ইকুয়াল টু কি লেখা যায়? এই যে পাওয়ার লেখা যায়। তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা হচ্ছে এখানে কত? 5। তাহলে এই যে ম্যাথ, দেখছো ম্যাথের স্ট্র্যাটেজিটা? এটাকে আরেকটু ছোট করে করা যায়, আমি তো প্রত্যেকটা লাইন একদম ইন ডিটেল করে করে দেখাইছি, তোমরা চাইলে এটাকে আরো দুই এক লাইন শর্ট করে করতে পারবা। কিছু কাজ হচ্ছে একটু মানে শর্টকাটে করতে পারবে, এত লেন্থি করে দেখানোর দরকার নেই। বাট শুরুতে যারা করতেছো, বিশেষ করে ক্লাস 9-এর যারা শিক্ষার্থী আছো, তাদের জন্য এই জিনিসগুলো একটু লং করে দিলাম, যাতে তুমি ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় বুঝতে পারো। আর যারা অ্যাডভান্স হয়ে গেছো, তারা মোটামুটি ম্যাথ তো বুঝেই গেছো, তারা চাইলে একটু শর্টে করতে পারবা, কোনো প্রবলেম নেই। আর যদি মনে হয় যে না আমি একটু ডিটেলে করবো যাতে আমার প্র্যাকটিসিংটা ভালো হয়, তাহলে আমি বলবো তুমি একটু ডিটেলে করো, কোনো অসুবিধা নেই। একটা লাইন লিখতে তো তোমার এখানে 10 মিনিট লাগতেছে না, জাস্ট 3-4 সেকেন্ড লাগবে। বলো জিনিসটা কি বুঝছি? এই যে দেখো ধারাবাহিকভাবে কিভাবে আমরা চলকের ভ্যালু যেটা এক্স এর ভ্যালু বের করছি। তাইলে দেখো কাইন্ড অফ এখানে বীজগণিত আছে একটু, সূচকের মধ্যে তুমি একটু বীজগাণিতিক রাশির কি দিছো? ছোঁয়া দিছো। এই যে বীজগাণিতিক রাশির মাধ্যমে তুমি এটা বের করছো। বলো কঠিন ছিল ম্যাথটা? সহজ না? পারা যাবে না এটা? এখন এইটার মতোই আমরা ওই 1 নাম্বার ম্যাথটা একটু সলভ করব। এই 1 নাম্বার ম্যাথটাও খুবই গুরুত্বপূর্ণ, যদি সমাধান করো থেকে। এই টপিকটা তো সমাধান করার টপিক, ঠিক আছে? তোমার বইয়ে 9.1-এর একদম লাস্ট যে ম্যাথগুলা, সেগুলো হচ্ছে সমাধান করো। যদি সমাধান করো থেকে ম্যাথ পরীক্ষায় আসে, এই 1 নাম্বার ম্যাথ এটা পরীক্ষায় আসবে, এটা একদম শিওর থাকতে পারো। যদি সমাধান করো থেকে আসে, তোমার এক বোর্ড এক্সাম হোক বা যে কোনো এক্সামে যদি সমাধান করো এই টপিক থেকে কোয়েশ্চেন দেয়, এই 1 নাম্বার ম্যাথ এটা অবশ্যই অবশ্যই আসবে তোমার পরীক্ষায়, এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ চ্যাপ্টারে তো সিলেক্টেড কিছু ম্যাথ থাকে যেগুলো বারবার কোয়েশ্চেন হয় আসে, বা ওগুলো দিয়ে হচ্ছে সৃজনশীল প্রশ্নগুলো করে। এটা মানে এইটা হচ্ছে সেই রকম একটা কোয়েশ্চেন যেগুলা বারবার কোয়েশ্চেন আসছে, বা এগুলো দিয়ে সৃজনশীল প্রশ্ন রেডি করছে। এটা তারপর একটু আগে যে ওই যে প্রথম যে ম্যাথটা আমরা আজকে করছি সেটা, বুঝছো? এগুলো হচ্ছে সৃজনশীলের জন্য একেবারে কি মেইন টপিক বলা যায়, মানে এগুলো তোমার পারাই লাগবে। তুমি এগুলো ছাড়া অন্যগুলো না পারতে পারো, বাট এইগুলো এই চ্যাপ্টারে তুমি ভালো করতে চাইলে এই ম্যাথগুলো তোমার পারা লাগবে, সিলেক্টেড ম্যাথগুলো। আমি প্রত্যেকটা লেকচারে ম্যাথ করার সময় বলে দিই কোন ম্যাথটা তোমার বেশি ইম্পর্টেন্ট, তাহলে ওইটাকে তুমি একটু বেশি জোর দিয়ে পড়বা, কারণ সবগুলো ম্যাথ পারা লাগে না, বাট সিলেক্টেড যে ম্যাথগুলো আছে ওগুলো তোমার অবশ্যই কি পারতে হবে যদি তুমি সিকিউতে ভালো করতে চাও। আচ্ছা 1 নাম্বারটাতে আসি। 1 নাম্বারে একটু পার্থক্য আছে, 1 নাম্বারটা একদম হুবহু তুমি 3-এর মতো করতে পারবে না, 3-এর জায়গাতে মানে পার্থক্যটা আমি দেখাই দিব কেন এটা একটু ডিফারেন্ট, তবে বেসিকটা মোটামুটি অনেকটা কি প্রায় সেম। প্রশ্নটা একটু লিখি আমরা। প্রশ্ন হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 2 27 এক্স প্লাস কত 1, আর এখানে আছে কত 36। তো যারা মোটামুটি 3 নাম্বারটা খানিকটা বুঝছো, মনে করো পুরাটা বুঝো না বাট একটু বুঝছো, তারা তো আশা করি প্রথমে এই লাইনটা করতে পারবা। কি করছিলাম মনে আছে? এই যে পাওয়ারটা ভেঙে লিখছিলাম, তো তোমরা বলবে স্যার এখানে তো এটা খুব সহজ, এটা তো ভেঙে লেখা যায়, এটা কেমন লিখবো? 3 টু দি পাওয়ার এক্স লিখবো ইন্টু 3 স্কোয়ার লিখবো। তো এখানে আবার কত আছে 27, তো এই 27কে আসলে 3 করে ফেলা যায়, 27কে তুমি 3-এর মাধ্যমে প্রকাশ করতে পারবা। তো আমরা আগে কি করবো, এখানে আমাদেরকে দুইটাই 2-র মাধ্যমে দেওয়া ছিল, এই জন্য আমাদের এটা নিয়ে মাথা ব্যথা ছিল না। কিন্তু এখানে একটা 3 একটা 27, তো আমরা 27 টাকা কি করে ফেলবো, 3 বানাই ফেলবো। কেমনে করা যায় দেখো তো একটু। এটাকে লেখা যায় 3 টু দি পাওয়ার এক্স প্লাস 2, এটা রেখে দিলাম, আমরা কিছু করিনি। 27কে কি লেখা যায়, 3 কিউব লেখা যায় না? এই যে 3 কিউব এভাবে লেখা যায়, আর এটার উপর পাওয়ার আছে কে এক্স প্লাস 1, এদিকে আছে কত 36। বলো এভাবে লেখা যায়? তো লেখা যায়। এখন সূচকের নিয়ম কি? সূচকের নিয়ম হচ্ছে যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে হোল পাওয়ার, তখন তুমি কি করবা, পাওয়ার পাওয়ার গুণ করে দিবা। তাহলে গুণ করলে এটা কি হয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার। এখানে আমি এটা গুণ করতে বলবো না, কারণ এখানে একটু পার্থক্য কিরকম আমি তোমাকে বলি। এই ম্যাথটাকে আমরা এভাবে করবো না, যেমন মনে করো এখানে এটাকে তুমি বলতে পারো স্যার এখানে তো 2 টু দি পাওয়ার এক্স আর 2 কিউব দিয়ে লিখছিলেন, তাহলে এটাকে তো এরকম লেখা যায় স্যার, এই যে 3 টু দি পাওয়ার এক্স আর এখানে 3 স্কোয়ার, এভাবে লেখা যায় না?
এভাবে লেখা যায়। আমরা এই জিনিসটাকে এক্স্যাক্টলি এভাবে লিখবো না, কারণ এখানে দেখো এই যে একটু প্রবলেম হয়ে যাচ্ছে কোনটা, এখানে 3x চলে আসবে, তাই না? তো 3x আর এখানে 3x, এটা তো সেম না। যেমন এখানে 2x, এখানে 2x, এই যে x এর জায়গায় x ছিল, যার কারণে তুমি দুইটাকেই এ ধরে করতে পারছিলা। কিন্তু তুমি যদি এই ম্যাথে চিন্তা করো, এখান থেকে আসতেছে 3x, কিন্তু এখান থেকে আসবে কত, 3x। এই যে 3 এটাতে গুণ হবে, তাহলে এটা 3x হয়ে যাবে না? তো 3x আর 3x এটা তো সেম না। তো তুমি এটাকে থেকে একই রাশি দিয়ে প্রকাশ করতে পারবা না। তো তোমাকে কি করতে হবে, এই দুইটার মধ্যে একটা কমন রাশি খুঁজে বের করতে হবে, যেটাকে তুমি একটা রাশির মাধ্যমে প্রকাশ করবা। মানে দুইটার মধ্যে সেম সেম করে ফেলতে হবে রাশি। তো সেম করবা কেমন আমি তোমার একটু দেখাই দিই। প্রথমে দেখো, আচ্ছা এটাকে, এই জিনিসটাকে এমনি লেখা যায়, একটু একটা লাইন তোমাদেরকে বলি। পাওয়ারের উপর পাওয়ার থাকলে তো পাওয়ার পাওয়ার গুণ করে, এটা আমরা জানি। তো দেখো তো এই রাশিটাকে যদি আমি এইভাবে লিখি, এই যে আমি x+1টাকে ভিতরে লিখলাম আর 3টাকে বাইরে লিখলাম, এতে করে এই রাশির কোনো কি আসবে না, পরিবর্তন আসবে না। এটা সেম কথা, কারণ তুমি এখানে যদি পাওয়ার পাওয়ার গুণ করো, যে গুণফলটা পাবা, এখানেও যদি পাওয়ার পাওয়ার গুণ করো, তুমি সেম গুণফলটাই পাবা, ভিন্ন কোনো গুণফল তুমি পাবা না। তাহলে এইভাবে যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে, পাওয়ারটাকে এক্সচেঞ্জ করে লেখা যায়, স্থান পরিবর্তন করে লেখা যায়। কারণ কত হচ্ছে স্যার, এটা আপনি কেন লিখলেন? ওই যে তোমাকে বলছি, তুমি দুইটা রাশির মধ্যে কমন দেখতে একই রকম দুইটা রাশি তৈরি করবা, মানে যে রাশিটা এখানেও থাকবে এখানেও থাকবে। তো তুমি যদি এটাকে এভাবে লিখো, তাহলে এই রাশিটা তুমি এখানেও আনতে পারবা। কিভাবে দেখবা, এটাকে কি লেখা যায়, ধরো 3 কত আছে, x+2। তো এখানে দেখো তো এটাকে আমি এভাবে লিখতে পারি কিনা, x+2, এই 2টাকে আমি 1+1 এভাবে লিখতে পারি না? বুঝছো জিনিসটা? আমি 2টাকে ভেঙে দুইভাবে দিছি, এখানে দিছি 1, এখানে দিছি কত, 1। কারণ এখানে 3 কত চাচ্ছে, x+1 চাচ্ছে, ওই জন্য আমি x+1 করে দিছি এটাকে। এইবার এখানে 36 লিখবো। এটাকে যদি এবার ভেঙে লিখি, দেখো তো এরকম লেখা যায় কিনা। সরি, এটা x লিখে ফেলছি না, হ্যাঁ ভুল হয়ে গেছে, এটা 3। এই যে 3, তাহলে x+1টাকে আলাদা করে লিখছি, ইনটু 3 আলাদা করে লিখছি। এই যে দেখছো, এটাকে এভাবে লেখা যায় তো। আর এখানে কত আছে, 3x+1, এটার উপর কি দিলাম, হোল কিউব, আর এখানে 36। এইবার একটা ঘটনা ঘটছে, কি ঘটনা, এইখানে যে রাশিটা, এখানেও সেম রাশিটা উপস্থিত আছে। দেখো 3x+1, এখানেও 3 কি আছে, x+1 আছে। দেখো তো রাশি কিন্তু এরকম সেম ছিল না, তুমি একটু কায়দা করে এটাকে কি করছো, সেম করছো। এইটাই হচ্ছে আমাদের কি পয়েন্ট, যে এই ধরনের ম্যাথে দুইটা রাশিকে কি করতে হবে, সেম। যেমন দেখো এই জায়গায় দুইটা সেম আগে থেকে করে দেওয়া ছিল, ওই জন্য আমাদের এত বেশি টেনশনের কারণ ছিল না, আমরা ডিরেক্টলি কি ভেঙে ওটাকে একটা আলাদা রাশির মাধ্যমে প্রকাশ করছি। তো এখানে আমরা কি করছি, যে এরকম দেওয়া নাই, আমরা প্রথমে দুইটা রাশিকে সেম করছি। এবার এটাকে আমরা কি, ও এখানে যেরকম এ ধরে নিছিলাম, এখানেও কি এই রাশিটাকে এখন কি এ ধরে নিব। তাহলে এই যে 3x+1, এইটা, এই যেখানে যেটা আছে কমন, এটা পুরোটাকে কি ধরবা, এ ধরবা। তাহলে 3 মানে তো 3, তাহলে এই পুরোটাকে কি ধরলাম, এ, তাহলে এটা হয়ে যাবে কত, 3a। এবার এখানে আসো, এখানে কি আসবে, এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটা তো এর মান, এ ধরে নিচ্ছ, তাহলে এটা এ, এর উপর পাওয়ার কত, a কিউব না? এই যে এইভাবে, বুঝছি, ইকুয়াল টু কত, 36। তো পাশে লিখে দিবা যে তুমি কাকে ধরছো, যে 3x+1, এটাকে কি ধরছো, এ ধরছো, এই যেটা, এটা বলে দিবা এ ধরে, বুঝছো? এটা এইবার হচ্ছে আমাদের ম্যাথ করার পালা। একটুক তো আমরা বুঝছি ভালো করে, বাট এখন তোমাদের নতুন আরেকটা জার্নি শুরু হবে এই ম্যাথে। মানে এই ম্যাথটা আসলে একটু অ্যাডভান্স লেভেলের, দুইটা কারণে। কারণ এইটুক তুমি কষ্টবিষ্ট করে বুঝে যাবা, যারা একদম নতুন, বিশেষ করে 9-এর যারা আছে তাদের জন্য বলতেছি। তুমি এতটুক পর্যন্ত একটু মাথা খাটাইলে একটু কঠিন মনে হবে প্রথমে, বাট তুমি যদি একটু ধৈর্য নিয়ে দেখো, তুমি এই লাইন পর্যন্ত এটা বুঝতে পারবা, চলে আসতে পারবা এই লাইনে। কিন্তু এখান থেকে বাকি যে অংশটা আমরা এখন করব, এটা একটু তোমাদের কাছে জটিল মনে হবে, একটু না একটু বেশি জটিল মনে হবে। কেন? কারণ এটা আরেকটা চ্যাপ্টারের একটা টার্মের সাথে সংযুক্ত। তোমরা যারা চ্যাপ্টার 2 পড়ছো, বীজগাণিতিক রাশি হায়ার ম্যাথে, বীজগাণিতিক রাশির একটা অংশ আছে ভাগশেষ উপপাদ্য বা উৎপাদক উপপাদ্য, পড়ছো না? ওইটা ওই চ্যাপ্টারে ছিল। ওগুলা উৎপাদক উপপাদ্যের মাধ্যমে এটাকে বিশ্লেষণ করতে হবে, কারণ এটা একটা উৎপাদক রাশি হয়ে গেছে। আগের ম্যাথটা এরকম কোনো পাওয়ার ছিল না, দুইটাই এ ছিল, ওই যে 8a এবং 2a যোগ করে 10a পাই গেছো, খুব বেশি ঝামেলা হয় নাই। বাট এখানে তো একটাতে কিউব চলে আসছে। এই যে দেখো, এটার পাওয়ার একরকম, এটার পাওয়ার একরকম।
তাহলে এটা কি তুমি সহজে কি করতে পারবে না, ওইটার মতো যোগ করে দিতে পারবে না। তাহলে এটা করবো কেমন আমি একটু বলি। এটাকে তুমি আগে এক পাশে নিয়ে আসো। এই যে কিউবটাকে প্রথমে লিখতেছি +3a, আর এদিকে আছে কত -36। এটা নর্মাল মিডল টার্মও হয় না, অর্থাৎ নর্মাল মিডল টার্ম দিয়ে এটাকে করা যায় না। তো এই জায়গায় আমি একটু তোমারে বলি তুমি শর্টকাটে কিভাবে চিন্তা মানে আপাতত মাথায় কিভাবে রাখতে পারবে ম্যাথটাকে। উপরটা মুছে দিলাম, এটা তো আশা করি উঠাইছো তোমরা। আমি জাস্ট উপরটা লিখে দিচ্ছি। এই যে এই লাইনটাকে আমি উপরে লিখতেছি কেমন, এখান থেকে ম্যাথ শুরু করবো আমরা, এটাকেই তো সলভ করবো। 3a - 36 = 0। এবার দেখো এটাকে তুমি একটু শর্টকাটে কিভাবে মনে রাখতে পারো। এখানে এটা নর্মাল উৎপাদকও না, আবার যারা মনে করো ইএস প্লাস ক্যালকুলেটরগুলো ইউজ করো ইএস সিরিজের, ওইখানে তুমি এটা ডিরেক্টলি সলভ করতে পারবে, এখান থেকে ডিরেক্টলি এর মানটা চলে আসবে। বাট যারা একটু ধাপে ধাপে করতে চাও বুঝে বুঝে, তারা কি করবে জানো, এই ধরনের ম্যাথে আমাদেরকে একটা রাশি মানে একটা প্রশ্নের উত্তর খুঁজতে হয়। প্রশ্নটা হচ্ছে এই ধরনের রাশিতে চলকের একটা মানের জন্য এই পুরো রাশিটা 0 হয়ে যাবে, এরকম একটা মান আছে এখানে, তোমাকে ওই মানটা খুঁজে বের করতে হয়। মানে এর স্থানে কত বসালে এই পুরো রাশিটা 0 হয়ে যাবে, ওটা তোমাকে খুঁজে বের করতে হবে। এবং তুমি দেখো এই জায়গায় 3 বসালে, এর মানটা যদি 3 বসাও এই পুরো রাশিটা 0 হয়ে যাবে। 3 কিভাবে বসাবো, এই যে 3 কিউব মনে মনে একটু বসা, আমি তোমাকে রাফ করতে ম্যাথ করবে না, ম্যাথের অংশ না এটা, আমি তোমাকে এমনি উদাহরণের জন্য দেখাচ্ছি। 3 কিউব, এই যে যেখানে যেখানে আসো এখানে 3 বসাই দিচ্ছি, আর এটা -36। এখন দেখো তো 3 কিউব মানে কত 27, 3 3 কত 9, আর এটা -36। তো 27 আর 9 যোগ করলে +36, এটার সাথে -36, রেজাল্ট কত আসতেছে 0। বুঝছো? তাইলে এই যে পার্টটা এটা করতে হবে না, আমি বোঝানোর জন্য বললাম, মানে তোমাকে বললাম যে এখানে একটা প্রশ্নের উত্তর তোমাকে খুঁজতে হবে। সেটা কি, যে এই রাশিতে এর কোন মানের জন্য এর টোটাল রাশিটা 0 হবে। তখন আমি তোমাকে বললাম এর মান 3 হবে। এখন এই লাইনটা শোনার পর সবার মাথায় এই প্রশ্নটা আসবে যে স্যার এর মান যে এখানে 3 দিয়ে 0 হবে, এটা আপনি বুঝছেন কেমনে, বা এটা আমরা কেমনে বুঝবো স্যার, বা এখানে তো সবসময় আমাকে এই ম্যাথ দিবে না, আমাকে ভিন্ন রকম ম্যাথ দিতে পারে। তো তখন আমি কেমনে বুঝবো যে এখানে এর মান কত হইতে পারে। তখন শর্টকাট একটা উত্তর জাস্ট একটা তো মাথায় রাখেন, খুব বেশি জটিলতায় যাব না, মাথায় রাখেন যে তুমি এর মান যখন ধরে নিছিলা তখন দেখো তো তুমি এখানে এ ধরছো, এটাকে এ ধরছো, তাহলে এখানে এর মান কত বসালে 0 হবে, এটার একটা শর্টকাট উত্তর তুমি আপাতত আমার থেকে নাও, এটা মাথায় রাখবা। সেটা হলো এর মান যাকে ধরছো, এখানে চলক কত ইউজ করছো 3 না, চলকের মান যত ওই মানের জন্য এই রাশিটা কত হবে 0 হবে ম্যাক্সিমাম কেসে। আমি বলছি না যেটা সব সময় হবে, তুমি তো যাচাই করে দেখবা। আমি তো তোমাকে এটা মুখস্থ করতে বল, যেমন আমি 3 দিয়ে তোমাকে এটা যাচাই করে দেখাইছি না যে 3 বসালে এটা কি হচ্ছে 0 হচ্ছে। তো তুমি এটা মাথায় রাখবা যে এর মান মানে এরকম রাশি তুমি যাকে ধরে নিছিলা ওইখানে যেটা চলক আছে ওই চলকটার জন্য এই রাশি সবসময় কত হবে 0 হবে। তুমি তাও একটু কি করবা মানে শিওর হওয়ার জন্য একটু যাচাই করে নিবা। তাহলে আমরা বুঝে গেছি যে এর মানটা 3 ধরলে, যে আমি এখানে লিখতেছি এর মানটা 3 ধরলে এই রাশিটা কত হয়ে যাচ্ছে 0। বুঝতে পারছি, এই রাশিটা 0 হয়ে যাচ্ছে। তো এখন আমরা বুঝতে পারছি যে এখানে এর একটা মান কত হওয়া সম্ভব 3 হওয়া সম্ভব। এখন আমরা ওইটা দিয়ে ম্যাথ করব। তো a ইকুয়াল টু যদি 3 হয়, দেখো তো এই জিনিসটাকে আমরা লেখা যায় কিনা, a - 3 = 0, মানে 3কে আমি এই পাশে নিয়ে আসছি। a = 3 যে কথা, a - 3 কি একই কথা না, এই যে a - 3 কে এক পাশে নিয়ে আসছি, এখানে কত হয়ে গেছে 0। আচ্ছা এইবার এইটাকে, এই যে উৎপাদক, এটা হলো আমার একটা উৎপাদক, মানে এটা দেখবা তোমার একটা রেজাল্ট হিসেবে আসছে, এটার মাধ্যমে তুমি এটাকে উৎপাদক বিশ্লেষণ করবা। যারা মোটামুটি একটু কঠিন মনে হবে জিনিসটাকে, ভাগশেষ উপপাদ্যটাকে পড়বা, তারপরে এই ম্যাথটা একটু করতে আসবা। মানে এই ম্যাথ হচ্ছে আসলে দুইটা জিনিস একসাথে করে দিছে, তো এই জন্য একটু জটিল হয়ে যায় এটা। তাহলে ভাগশেষ উপপাদ্যের নিয়ম হচ্ছে সেকেন্ড লাইন খালি রেখে তুমি থার্ড লাইনে চলে আসবা। এই যে থার্ড লাইনে এসে এখানে প্রথম রাশি a কিউব না, এটার পাওয়ার 1 কমাই ফেলবা, পাওয়ার 1 কমাইলে কত হয় a স্কয়ার, ওটার সাথে এই উৎপাদকটা গুণ দিবা। এই যে এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে ম্যাথ করার স্ট্র্যাটেজি। a মাইনাস কত 3, এই যেটা কোত্থেকে পাইছি, এই যে এর মান 3 বসায় 0 হইছে না, ওইখান থেকে a - 3টা পাইছিলাম। তাহলে a - 3 কার সাথে গুণ করবো a স্কয়ারের সাথে, a স্কয়ার কোত্থেকে আসছে এখান থেকে পাওয়ারটা কমাবো। এবার এই রাশির গুণফলটা তুমি উপরের লাইনে লিখবা, a স্কয়ার এবং a গুণ করে কোথায় লিখবা উপরে, এই যে দেখো a কিউব, a স্কয়ার আর 3 গুণ করলে কত হয় -3a স্কয়ার। বুঝছো? এখন তোমার এই লাইনটা এই লাইনের সাথে ম্যাচ করতে হবে। এখন তুমি দেখো তো উপরে কি a স্কয়ারওয়ালা কোনো রাশি আছে, a স্কয়ারওয়ালা এখানে কোনো রাশি আছে নাই, তাহলে এই রাশিটা তোমার এক্সট্রা না বেশি আসছে, তো এটাকে তাড়াইতে হবে। তো তাড়ানোর জন্য কি করবে, এখানে -3a স্কয়ার তুমি +3a স্কয়ার এটা যোগ করে দিবা।
তাহলে -3 স্কোয়ারের সাথে +3 স্কোয়ার যদি আমি যোগ করে দেই, এটা কি যাবে গা, কাটা চলে যাবে না? তাহলে কাটা চলে গিয়ে শুধু কি থাকবে, এক কিউব। তো এক কিউব তো উপরে আছে। এবার এই যে তুমি যে রাশিটা বসাইছো, তুমি যেটা যোগ করছো, তুমি নিচ থেকে যেটা বসাইছো সেটার পাওয়ার 1 কমাই ফেলবা। 3a² না, এই যে আমি 3a লিখছি, এর পাওয়ার 1 কমাই ফেলছি। আবার a-3 দিয়ে গুণ দিবা, ওই যে সেম কাজ, ওটা দিয়ে কি দিবা, গুণ দিবা। এবার আবার গুণ করে করে বসাও, 3a আর a গুণ করলে 3a², এটা অলরেডি এখানে আছে। 3a এবং -3 প্লাস মাইনাসে মাইনাস, এটা গুণ করো, 3 3 কত, 9, 9a, কত এ, 9a, বুঝছো? এটার এটা গুণ করে গুণফলটা লিখি নাই কেন, গুণফলটা অলরেডি এখানে আছে, তুমি এটা থেকে এটা দেখাইছো, এই জন্য আমরা এটা আলাদা করে লিখি নাই। এই যে পরের টার্মটা লিখছি। এখন দেখো এ এখানে আছে কিনা, যে দেখো এ ওয়ালা রাশি এখানে আছে। এখন এখানে কয়টা আছে, এখানে আছে 3টা এ, বাট তোমার এখানে আসছে -9টা এ, 9a। তো এই -9a কে কার সমান করতে হবে, +3 এর সমান করতে হবে। তো এবার বলো তো, -9 এর সাথে তুমি কত যোগ বিয়োগ করলে এটা মিলবে? এই যে দেখো +12a, আমি যদি এখানে +12a লিখি, তাহলে +12a থেকে যদি -9 এ চলে যায়, রেজাল্ট হিসেবে কে আসবে, +3 আসবে না? এই যে দেখছো, +12a -9a, এখান থেকে কত আসছে, +3a। এবার তুমি যে রাশিটা বসাইছো সেখান থেকে পাওয়ার কমাও, তাহলে এর এখানে পাওয়ার হচ্ছে 1, তো আমি যদি 1 আরো কমাই ফেলি, তাহলে এর কোনো পাওয়ার থাকবে, থাকবে না, ওইখানে আর এ থাকবে না, এর পাওয়ার তো অলরেডি এখানে 1, তো আমি 1ও যদি কমাই ফেলি, এখানে আর কি থাকবে না, এ থাকবে না। তাহলে এখন কি থাকবে, a-3, এই যে আবার a-3 গুণ দিছি, তাহলে গুণ করো এবার, 12 বার এ গুণ করলে কত হয়, 12a, এটা অলরেডি এখানে আছে। এই যে দেখো প্লাস মানে মাইনাস, 3 বারে কত, 36, এই যে দেখো 36 মিলে গেছে, দেখছো? এখানে 36 ছিল, এখানেও কি হয়েছে, 36 চলে আসছে। আচ্ছা, এটা বা দিবা, সমান্তর দিকে আছে, এটা বা দিবা, ইকুয়াল টু এই পাশটা 0 ধরবে, এখানে 0 আছে না, এটা মুছে দিচ্ছি, কেমন, এই ম্যাথটা আমরা করে ফেলছি, মুছে দিচ্ছি। তাহলে এই যে 36 ইকুয়াল টু 0, আমার এই পাশে 0 আছে না, তাহলে এদিকেও কত হবে, 0। এই যে বলো, এটুকু বুঝছো? যারা মোটামুটি ক্লাস 10 বা এসএসসি, তারা মোটামুটি বুঝবে, তারা এই ম্যাথটা করছো বা ভাগ শিশুবদ্ধ তোমাদের আইডিয়া আছে। বাট যারা নতুন, ভাগ শিশুবদ্ধ যারা করো নাই, তাদের জন্য এটা একটু কঠিন হয়ে যাবে, কারণ ভাগ শিশুবদ্ধ পড়ে তোমাকে এখানে আসতে হবে। তো যদি না পড়ো, একটু ভাগ শিশুবদ্ধটা দেখবা, ঠিক আছে? আমাদের চ্যানেলে আমাদের চ্যাপ্টার 2 যখন আমরা আপলোড করবো, 2তে এই টপিকটা পেয়ে যাবে, ভাগ শিশুবদ্ধের এটা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো এই ম্যাথটা এখন পরের অংশ কিভাবে করবো, এটুক তো বুঝছি। অর্থাৎ এটা কেমনে করছে বুঝছো, ভাগশেষবদ্ধের নিয়ম এটা, এটা তুমি এটা পুরোটাই হলো ভাগশেষবদ্ধ। আসলে এটা পুরোটাই ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে একটা রাশিকে উৎপাদকে কেমনে বিশ্লেষণ করে, এটা হচ্ছে সেই নিয়ম। তাহলে এবার সবার কাছে a-3 আছে না, a-3 আমরা কি নিচ্ছি, কমন। তাহলে a-3 যদি কমন নিয়ে নাও, আর কি কি থাকবে দেখো তো, এখানে থাকবে a², এখানে থাকবে 3a, আর এখানে থাকবে কত, 12, ইকুয়াল টু এটা হলো কত, 0। এই দেখো সবার গুণফল 0, তার মানে এটাও কত হবে, 0 হবে। a-3 কমন নিছি, বাকিগুলো একত্রে বসে গেছে, বুঝছি? এবার দুইটা রাশির গুণফল যদি 0 হয়, তাহলে এখানে প্রত্যেকটা রাশির গুণফলও 0 না, মানে দুইটা রাশি গুণ করলে 0 আসতেছে। তাহলে তুমি a-3 নিলে এটার ভ্যালুও 0, আবার এই রাশিটা চিন্তা করলে এটার ভ্যালুও কত, 0, কারণ সবাই তো 0 এখানে। তাহলে আমরা এখান থেকে দুইটা ভ্যালু পাচ্ছি। আমরা প্রথমে বলবো যদি a-3 = 0 হয়, আমরা এটা ধরতেছি, তাহলে এর ভ্যালু পাচ্ছি কত, এখানে 3, এর ভ্যালু পাচ্ছি 3, ওই যে প্রথম যেটা পাইছিলা। এবার এ তুমি কাকে ধরছিলা, এখানে তো এ ছিল না, তুমি এ ধরছিলা কাকে, দেখো তোমার ম্যাথে এই যে এ রাশিটাকে তুমি এ ধরছো, তাহলে এর জায়গায় ওকে বসাই দিছো, আর এদিকে কত আছে, 3, তো 3-এর উপর পাওয়ার তো মনে মনে 1 আছে। এখন দেখো বেস মিলে গেছে না, সমানের দুই পাশে বেস বা ভিত্তি মিলে গেছে, তাহলে পাওয়ার ইকুয়াল টু কি লেখা যায়, পাওয়ার লেখা যায়। এই যে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লিখলাম, দেখছো? তাহলে এখান থেকে x এর ভ্যালু এখন কত আসছে, +1 যদি ওদিকে যায়, 1 - 1 ইকুয়াল টু কত হবে, 0। এই যে এটাই হলো তোমার অ্যান্সার। দেখো এত খাটাখাটনি করে এত বড় ম্যাথ সলভ করে এক্স এর ভ্যালু পাইছো তুমি 0, বুঝছো? এই হচ্ছে ম্যাথ। একটু বড়, আমি বলবো না যে খুব বেশি সহজ, এটা বলবো না, একটু কঠিন মনে হবে, বাট প্র্যাকটিস করলে, বুঝলে, দু একবার একটু নিজে নিজে করতে হবে, করলে আশা করি সহজ হয়ে যাবে। আর বললাম তো এখানে মানে কঠিন যদি লাগে তোমাদের, সেটা হবে এই যে ভাগ শিশুবদ্ধর কনসেপ্ট একটু কঠিন লাগছে। তো এটা কঠিন লাগলে হয় তোমরা ভাগ শিশুবদ্ধ যারা পড়ছো তারা ভালো করে পড়ো নাই, ভালো করে বুঝো না, এই জন্য কঠিন লাগতেছে, অথবা তোমরা ভাগ শিশুবদ্ধ পড়োই নাই। যারা একেবারে এটা প্রথম দেখবার, ভাগ শিশুবদ্ধ না পড়ে, তারা তো এই জায়গায় কিচ্ছু বুঝবে না, এমন হয়ে যাবে অবস্থা। তবুও জাস্ট আমি একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি, বাট এখন ভাগ শিশুবদ্ধ যদি একসাথে বলতে যাই, এটা অনেক লেন্দি হয়ে যাবে, বুঝছো? কারণ ওটা একটা আলাদা টপিক।
তো এইটার যতটুকু দরকার, যতটুকু, তাও আমি অনেক কিছু বলছি, এটা এতটুকু যারা ভাগ শুদ্ধ বুঝো তাদের এত কথা বলারও দরকার নেই, তারা এমনিই করতে পারবা। বাট চেষ্টা করছি তাও যতটুকু ধারণা না থাকলেও তোমাকে, মানে তোমাদের ধারণা না থাকলেও অন্তত তোমাকে যেভাবে বোঝানো যাবে অন্তত সেভাবে বলার। ঠিক আছে? তাহলে এখানে যে প্রথম কোন মানের জন্য এই পুরো রাশিটা 0 হবে ওটা চিন্তা করবা। তো ওই জন্য বলছিলাম এর মানটা 3 হবে, এটা বুঝছিলাম কেমনে, এই যে যাকে আমি ধরে নিছি সেখানে চলক ছিল 3, ওই 3 দেখে আমরা হিসাব করব। চলক যদি 2 থাকতো আমরা এখানে 2 ট্রাই করতাম, এরকম বিষয়টা। এরপরে হচ্ছে ওইখান থেকে যেটা উৎপাদক, মাঝখানে লাইনটা ফাঁকা রেখে 3 নাম্বার লাইন থেকে আমরা ম্যাথ করি। 3 নাম্বার লাইনে আমরা রাশিগুলো বসিয়ে গুণ করে করে উপরের লাইনটা কি করি, ফিল আপ করি। এইটুকু বুঝে গেলে বাকিটা জাস্ট কমন নেওয়ার কিছু না। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো আমরা এটাকে নিয়ে নেই যে এখানে কিন্তু ওকে নিয়ে কোনো কাজ করি না, আমরা এখান থেকে না ভ্যালু বের করছি, এখান থেকে কিন্তু কোনো ভ্যালু বের করি নাই। এটা আসলে সলভ করা যায় না, এটা একটা অসংজ্ঞায়িত রাশি। এটা তোমরা ক্যালকুলেটারে দিয়ে দেখবা, এটা কি আসবে, অসংজ্ঞায়িত আসবে, মানে এখান থেকে তুমি এর মানটা কি করতে পারবে না, বের করতে পারবে না। এরকম চলক সমৃদ্ধ কোনো রাশি থাকে না, এই জন্য আমরা এটাকে কাউন্ট করি নাই। এবং এই ধরনের ম্যাথে তুমি সবসময় এরকম এই সিঙ্গেল অংশটা থেকে যার ঘাত 1, ঠিক আছে, এখানে এর ঘাত 1 না, এইটা থেকে তুমি মান বের করতে পারবা। ঘাত যখন ডাবল থাকবে এগুলো থেকে কি মান সহজে বের করা যায় না, এগুলো অসংজ্ঞায়িত হয়। বুঝছো এটা এখন? পারবো না? তাহলে এখানে 2 আর 1, সরি 3 আর 1 মোটামুটি একই রকম, বাট একটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, এবং এটাই পরীক্ষার জন্য সবচেয়ে কি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা যাব আমাদের 2 নাম্বার ম্যাথ, যেটা 2 আর 4, এই ম্যাথগুলো একটু করব। 4 নাম্বারটা খুব বেশি কঠিন মনে হবে না, তোমরা অলরেডি 4 নাম্বারের বেসিক পেয়ে গেছো। জাস্ট আমি একটু 2 নাম্বারটা দেখাই দিই। 2 আর 4 অনেকটা একই। এগুলো হচ্ছে আবার দেখো দুইটা অংশ আছে এই ম্যাথে, এগুলোতে কিন্তু অংশ ছিল একটাই সমীকরণ ছিল, বাট এখানে আবার সমীকরণ কয়টা, দুইটা। এইটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। একটু দেখাই আমি। প্রথম সমীকরণটা হচ্ছে 5 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু 8, এটা হলো প্রথম সমীকরণ। আর দ্বিতীয় সমীকরণটা হচ্ছে 5 টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার y মাইনাস 1 ইকুয়াল টু 2, এটা হলো দ্বিতীয় সমীকরণ। এখন তোমাকে বলছি এটা সমাধান করতে। তাহলে এখানে কিন্তু আবার চলক দুইটা, এই প্রথম দুইটা ম্যাথে কিন্তু চলক একটা ছিল, দুইটাতে x এর মান x বের করছো, বাট এখানে এখন কি বের করতে হবে, x এর সাথে সাথে y ও বের করতে হবে। এবার দেখো এই ম্যাথটা কেমনে করবা। এখানে তুমি কাজ করবে 2 নাম্বারটা নিয়ে, তোমার 1 নাম্বারটা নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই। কেন তুমি, আমি একটু বলি। এই যে দেখো এই জিনিসটা তুমি এখন তো আইডিয়া করতে পারতো সেটাকে ভেঙে কেমনে লিখে। এটাকে যদি তুমি ভেঙে লিখো, একটা হবে 5 টু দি পাওয়ার x আর একটা হবে 5 টু দি পাওয়ার মাইনাস 1, এখান থেকে দুইটা রাশি বের হবে না, তো 5 টু দি পাওয়ার x কিন্তু এটাতে আছে। সো এই রাশিটা যেহেতু এটার মধ্যে উপস্থিত, আমি যদি 2 নাম্বারকে নিয়ে কাজ করি ওইখান থেকে অটোমেটিক্যালি আমি কাকে পেয়ে যাব, 1 নাম্বারটাকে পেয়ে যাব। বুঝছি? তাহলে আমরা 2 নাম্বারটাকে একটু ভেঙে লিখি। 2 নাম্বার যেটা আছে, তাহলে 5 টু দি পাওয়ার x মাইনাস 1 ওটাকে আমি লিখতে পারি 5 টু দি পাওয়ার x, আর এখানে হচ্ছে 5 টু দি পাওয়ার মাইনাস 1। আচ্ছা, আরেকটু শর্টকাট করে দিই, তাহলে লাইন একটা কমে যাবে। আচ্ছা, 5 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/5 না? এই যে 5 টু দি পাওয়ার মাইনাস 1 এই রাশিটাকে আমি কি লিখতে পারি 1/5। তো যদি তুমি এখানে 1/5 লিখো, 5টা আলটিমেটলি কোথায় চলে আসবে, নিচে চলে আসবে না? বুঝছো? তো এইটাকে একেবারে এইভাবে লেখা যায়। বুঝছো? এই 5টা এখানে কেমনে আসছে, ওই 5 টু দি পাওয়ার মাইনাস 1 ওটাকে তুমি কি করছো 1/5 লিখছো। তো 1/5 মানে 5টা কোথায়, নিচে, এই যে নিচে বসাইছে। প্লাস এটা কত আছে 3 টু দি পাওয়ার y ইন্টু কত 3 টু দি পাওয়ার মাইনাস 1। তো এটাকেও সেম ভাবে কি লেখা যায় 3 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/3 না? এই যে 1/3, আর এখানে আছে কত 2। বলো বুঝছি এটা? এবার কি করবা, লসাগু করে দিবা। তাহলে এখানে লসাগু করলে কত হয় 15, তাহলে 5 দিয়ে 15কে যদি ডিভাইড করো 3, তাহলে 3 ইন্টু 5 টু দি পাওয়ার x, আর এখানে 3 দিয়ে ভাগ করলে 5, তাহলে 5 ইন্টু 3 টু দি পাওয়ার কত y ইকুয়াল টু 2। এরপর কি হবে, গুণ করলে এই 15 দিকে গিয়ে কি হয়ে যাবে, গুণ করে 30 হয়ে যাবে। তাহলে 3 ইন্টু 5 টু দি পাওয়ার x প্লাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু 15 দুগুণ কত 30। এই যে দেখো তুমি নতুন একটা সমীকরণ পাইছো, এটাকে ধরো 3 নাম্বার। এখন আর তোমার কাছে 2 নাম্বারের কোনো কি নাই, গুরুত্ব নাই, কারণ তুমি 2কে 3-এ কনভার্ট করে ফেলছো। এখন 2 নাম্বারকে তুমি আর চিনো না, তুমি চিনো কোনটাকে, 3 নাম্বারটাকে। ঠিক আছে, তোমার সমীকরণ 3। তাহলে তুমি এখন কাজ করবা 1 আর কত নিয়ে, 3 নিয়ে। এটাই তোমার সমাধান করার অংশ। এখন এখানে কিভাবে করবা দেখো, এটা নর্মাল সমীকরণ সমাধানের মতো হয়ে গেছে। এখন কি করবা, এখানে 5 টু দি পাওয়ার x কয়টা আছে, 3টা। এখানে 5 টু দি পাওয়ার x কয়টা আছে, একটা। তো আমরা 1 আর 3কে যখন সমাধান করব, আমরা কি করব, এইটার এবং এইটার
একটা অংশকে সেম সেম করে ফেলবো, হয় 5^x-টাকে সেম করব অথবা 3^y-কে সেম করব। তখন আমরা একটাকে সেম করলে আরেকটার অংশ বের করা যাবে, কারণ সেমটা কাটাকাটি যাবে। তাহলে দেখো তো এখানে তো 3টা আছে, তো এখানে তো 3টা নাই, তো সেম করবা কেমনে? তুমি এক নাম্বারকে 3 দিয়ে গুণ দিয়ে দাও। এক নাম্বারকে যদি 3 দিয়ে গুণ করো, এখানেও 3টা 5^x চলে আসবে না? তখন এখানেও 3টা 5^x, এখানেও 3টা 5^x। এরপর একটা থেকে একটা বিয়োগ করলেই তুমি কি এটা কাটাকাটি করতে পারবা। তাহলে এটুক বুঝছি না, এবার আমরা এটা মুছে দিচ্ছি। এটুক বুঝলে এটা আর আমাদের এখন দরকার নাই, এটা গেল। তাহলে এই অংশটাকে আমরা কি করতেছি, উপরে লিখতেছি একটু। সেটা এই যে এইটাকে এখন উপরে লিখতেছি। এখানে কত আছে? 3 × 5^x প্লাস 5 × 3^y ইকুয়াল টু কত? 30। এটা 3 নাম্বার না? 3 নাম্বার লিখছো, এই যে মুছে দিলাম এটা। এবার তুমি কি করবা, ওই যে সমীকরণ যেমন সমাধান করতে তোমরা 9-10-এ, এই যে 1 এক নংকে কত দিয়ে গুণ করতেছো? 3 দিয়ে। এই যে 1 গুণ 3, মানে এক নং সমীকরণকে 3 দিয়ে গুণ করতেছি। তো 3 নংকে কি আর গুণ করার দরকার আছে? কারণ এক নংকে যদি আমি গুণ করি 5^x, এটা কার সমান হয়ে যাবে? ওর সমান। তাহলে তো ওকে আর গুণ করার দরকার নাই। তাহলে এখান থেকে যে -3 নাম্বার। মাইনাস কেন করতেছি? কারণ এই যে এটা এটা কাটাকাটি যাবে, বুঝছো? তাহলে গুণ করো। এক নাম্বারকে 3 দিয়ে গুণ করলে দেখো এক নাম্বারের চেহারা হয়ে যাবে এরকম, 3 × 5^x প্লাস, তো 3 দিয়ে তো সবাইকে গুণ দেওয়া লাগবে, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ দাও। তখন এটা 3 বা 3 × কত? 3^y। আর এটা হয়ে যাবে কত? 3 × 24। বুঝছো? এক নাম্বার পুরোটাকে 3 দিয়ে গুণ করছি, আর 3 নাম্বারটাকে কিছু করতেছি না, জাস্ট 3 নাম্বারটা নিচে নিচে বসাই দাও। 3 × 5^x 5 × 3^y ইকুয়াল টু 30। এই যে সেম, জাস্ট এবার কি করতেছি? মাইনাস। তো মাইনাস করলে নিচেরগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে, এটাও চেঞ্জ হয়ে যাবে, এটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এই এখন আসো, এটার এটা তো মাইনাস, কারণ একটা প্লাস একটা মাইনাস, তাহলে এটা কাটা চলে গেছে। এবার দেখো এখানে এখানে 3টা 3^y, এখানে 5টা 3^y, তাহলে 5টা 3^y থেকে 3টা 3^y মাইনাস হয়ে যাবে না? এটা তো মাইনাস, তাহলে এখানে কি বসবে? -2 × 2^y। বুঝছো? মানে 5টা থেকে 3টা চলে গেছে, এই যে 5 থেকে 3, 3^y তো বসে যাবে। আচ্ছা সরি, এটা 3^y, এই যে এটা 3^y। তাহলে 5টা থেকে 3টা মাইনাস হয়ে গেছে। এবার এখানে আসো, 30 থেকে 24 বিয়োগ করো। 30 থেকে 24 বিয়োগ করলে কত হবে? -6, কারণ 30-এর চিহ্ন কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে, বুঝছি? এবার উভয় পক্ষ থেকে মাইনাসটা বাদ। এই যে উভয় পক্ষ থেকে মাইনাস কি, কারণ দুই পাশে মাইনাস থাকলে মাইনাসটা কি জায়গা? কাটাকাটি জায়গা। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো তো? 3^y, 2 যদি এদিকে চলে আসে, 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 না? তাহলে এখানে 3 এর পাওয়ার মনে আমি কত বলতে পারি? 1। কিছু না থাকলে পাওয়ার 1 হয়। তাহলে বেস তো সেম হয়ে গেছে, বেস সেম হইলে পাওয়ার সমান কি লেখা যায়? পাওয়ার সমান সমান পাওয়ার লেখা যায়। এই যে তুমি y এর ভ্যালু বের করে ফেলছো, দেখছো? অর্থাৎ সমীকরণ দুইটাকে একই রকম করার পর তুমি জাস্ট কি করছো? বিয়োগ করে দিছো। তাহলে বিয়োগ করলে এই যে বিয়োগ করার কারণে x এর অংশটা চলে গেছে, y এর অংশটা তুমি আরামসে বের করে ফেলছো। বিয়োগটা নিশ্চয়ই বুঝতে পারছি। এই যেখানে 5টা 3^y থেকে 3টা 3^y মাইনাস হয়েছে, তাহলে এখানে 2টা 3^y ছিল, এখানে মাইনাস ছিল প্রথমে, আমরা মাইনাস কাটাকাটি করে দিচ্ছি, বুঝছি? এবার তোমার কাজ হচ্ছে ওই y এর মানটা তুমি কি করবা? 1 নং এ বসাই দিবা। তাহলে এখন তুমি বলবা, এই যে পরের অংশ এখানে বলবা যে y এর মান 1 নং এ বসিয়ে, তাহলে y এর মান 1 নং এ বসাই দাও। তাহলে 1 নং কি? 5^x, এটা থাকলো 3, এই যে y এর মানটা বসাই দিচ্ছ, 3^y না? তাহলে y এর জায়গায় এখন কত বসাবা? 1। তাহলে 3^1 ইকুয়াল টু কত? 8। তাহলে এটা 5^x, তো 3^1 মানে তো 3, তো 8 থেকে 3 গেলে কত হবে? 5। 3 যদি ওদিকে যায় এটা মাইনাস হয়ে যাবে না? 8 থেকে 3 গেলে 5, তাহলে 5 এর উপর যেহেতু কিছু নাই, আমি মনে মনে পাওয়ার কত ধরতে পারি? 1। তাহলে এখানে x এরও যেটা ভ্যালু সেটাও কত আসবে? সেটাও 1 আসতেছে, দেখছো? কারণ এখানে চলক সেম হয়ে গেছে, তো চলক সেম হলে পাওয়ার ইকুয়াল টু কি লেখা যায়? পাওয়ার লেখা যায়। এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ, এই হচ্ছে আমাদের ম্যাথ। কত নাম্বারটা? এটা হচ্ছে 2 নাম্বার ম্যাথ, বুঝছো? আশা করি খুব বেশি জটিল ছিল না, শুধু একটু মাথায় রাখতে হবে ওই যে 2 নাম্বার সমীকরণ যেটা ছিল, এই যে এটাকে আমরা কি করছি? ভেঙে এটাকে দেখতে 1 নাম্বারটার মতো বানাইছি। তো এখানে যেহেতু 3টা 5^x ছিল, ওই 1 নম্বর সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করছি, যাতে এখানেও কি আসে? 3টা 5^x আসে। কারণ কি? আমরা কাটাকাটি করতে চাইছি, বিয়োগ করলে কাটাকাটি যাবে না, এই যে কাটাকাটি হয়েছে, বুঝছো? এরপর 3^y যেটা, সেটা কি? যোগ বিয়োগ হয়েছে, তাহলে এখান থেকে 5টা, এখানে 3টা, বিয়োগ করলে 2টা,
আর এটা বিয়োগ করছি, ওখান থেকে ভ্যালু আসছে। এটা নর্মাল বীজগাণিতিক ক্যালকুলেশন, এটুকু আশা করি নিজেরটা বুঝবা। বলো পারবা এটা? বুঝছো? একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে একটু খেয়াল করবা, তারপর নিজে নিজে ট্রাই করবা। এবার আমাদের লাস্ট ওয়ান, শেষ যে ম্যাথটা 4 নাম্বার, সেটা কিভাবে করব? দেখো এখানেও দুইটা সমীকরণ দেওয়া আছে, এখানে অবশ্য দুইটা সমীকরণ নিয়ে তোমার কাজ করা লাগবে। আমি একটু পাশাপাশি লিখি যাতে কাজ করছি এটা বুঝতে সুবিধা হয়। এটা হলো 4 টু দি পাওয়ার কত 3y মাইনাস 2 ইকুয়াল টু 16 টু দি পাওয়ার x প্লাস ওয়াই, এটা একটা। আর তার পাশে হচ্ছে আরেকটা 3 টু দি পাওয়ার x প্লাস 2y, এটার সাথে আছে হচ্ছে 9 টু দি পাওয়ার 2x প্লাস 1। এটা এত বেশি জটিল না, এটা মোটামুটি সহজ। কেন? কারণ এখানে দুই পাশের চলকগুলোকে তুমি সেম করে ফেলতে পারবা। কিভাবে দেখো, 4কে, এটা মনে করো 4 তুমি রেখে দিছো, এটাকে চেঞ্জ করার দরকার নাই। কেন জানো? কারণ 16কে কি লেখা যায়? 4 দিয়ে প্রকাশ করা যায়। 4 স্কোয়ার মানে 16 না? তাহলে আমি 16কে কি লিখতে পারি? 4 স্কোয়ার লিখতে পারি তো। আর এই যে এক্স প্লাস ওয়াই যেটা, সেটা বাইরে রেখে গেল। ঠিক একইভাবে 3কে রেখে দিলাম, 3কে রেখে দিলে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 2y থেকে গেল। 9কে কি লেখা যায়? 3 স্কোয়ার লেখা যায়। আর এখানে বাইরে যেটা 2x প্লাস 1 পাওয়ার আছে ওটা থেকে গেল। বুঝছো? এবার বলো, এটা 4 টু দি পাওয়ার, এটাতে কিছু করার নেই, এটা থাকলো একটু। এখন পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কি হয়ে যায়? গুণ হয়ে যায় না? তাহলে 2 দিয়ে গুণ করে দাও, এটা 2x, এটা কত 2y। বুঝছো? এটা কিছু করি নাই, জাস্ট এই পাশটা চেঞ্জ করছি। তাহলে এবার চলক সেম হয়ে গেছে। চলক সেম হয়ে গেলে পাওয়ার সমান সমান কি লিখে দেওয়া যায়? পাওয়ার লিখে দেওয়া যায়। এই যে পাওয়ার সমান সমান কি লিখলাম? পাওয়ার লিখে দিলাম। এই যে দেখো, এটার পাওয়ার সমান সমান এটার পাওয়ার লিখে দিছে। ঠিক আছে? এখন সবগুলোকে এক পাশে নিয়ে এসে একটা সমীকরণ করে ফেলো। ধরো 2x এদিকে আছে, আমি এগুলোকে ওই পাশে নিয়ে যাচ্ছি। তাহলে 2x প্লাস 2y, এগুলোকে ওই পাশে নিচ্ছি। তাহলে 3y ওদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস 3y, মাইনাস 2 ওদিকে গেলে কি হয়ে যাবে? প্লাস 2 ইকুয়াল টু 0, এক পাশ শূন্য হয়ে যাবে। তাহলে 2x এর মতো বসছে, কারণ এখানে তো আর x নাই। মাইনাস 3y প্লাস 2y, তাহলে কত হবে? মাইনাস y হবে না? আর এটা হবে কত? প্লাস 2 ইকুয়াল টু 0। এই যেটা হলো তোমার প্রথম সমীকরণ। প্রথম অংশ থেকে তুমি এই সমীকরণটা পাইছো। এবার একইভাবে তুমি যদি এটাকে সলভ করো, এখানেও দেখো 3 টু দি পাওয়ার x প্লাস 2y, এটা থাকলো। এখন এখানে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে, পাওয়ারের উপর পাওয়ার আছে। তাহলে 2 গুণ করো, 2 ইন্টু 2x, তাহলে কত? 4x প্লাস 2 ইন্টু 1, তাহলে কত হয়? 2। এবার 3 মিলে গেছে, চলক যেহেতু সেম, তাহলে কি লেখা যায়? পাওয়ার সমান সমান পাওয়ার লেখা যায়। তাহলে এটা কত হবে? 4x প্লাস 2। এই যে এটার পাওয়ার সমান সমান এটার পাওয়ার লিখছি। বলো বুঝছো? এবার কি করবা? এক পাশে নিয়ে আসবা। তাহলে 4x ওদিকে আছে না? 4x প্লাস 2 ওদিকে রেখে দিলাম, এদিক থেকে এরা যাচ্ছে, তাহলে এটা মাইনাস x হয়ে যাবে, এটা মাইনাস 2y হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে 4x থেকে x চলে গেছে। দেখো 4x থেকে x চলে গেলে কি লেখা যায়? 3x। আর 2y, y তো কেউ নাই, তাহলে মাইনাস 2 এটাকে পাশে লিখলাম, এই যে প্লাস 2টাকে এই পাশে এখানে লিখলাম। এই, তাহলে এটা হলো তোমার আরেকটা সমীকরণ। তুমি সমীকরণ কয়টা পাইছো এখন? দুইটা। এখন এই দুইটা সমীকরণকে সলভ করলে তুমি কি পেয়ে যাবা? xy এর মান পেয়ে যাবা। আশা করি এই দুটো সমীকরণ তো সলভ করে দেওয়া লাগবে না, এটা তো পারবা। এটা তো হচ্ছে ওই যে প্রতিস্থাপন, অপনয়ন, এই পদ্ধতিগুলো দিয়ে সমীকরণ সলভ করে না, ওই নিয়মে করবা। অথবা ক্যালকুলেটর দিয়েও করা যাবে এটা। অর্থাৎ তুমি একটু করার পর এই দুটো সমীকরণ ক্যালকুলেটরও তো সমাধান করা যায়, ক্যালকুলেটরও করতে পারবা। কেমনে করবা? ওই যে একটা থেকে তুমি এভাবে হিসাব করতে পারো, এই সমীকরণ থেকে x এর মান বের করে ওটা এখানে বসাই দিবা, তাহলে তুমি এটার কি পেয়ে যাবা? y এর মান পেয়ে যাবা। এরপর y এর মানটাই সেখানে বসাই দিবে, এরকম। অথবা অপনয়ন দিয়ে করতে পারো। অপনয়ন দিয়ে বলতে আমরা একটু আগে করছিলাম, ওই যে 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে এখান থেকে 2 নং সমীকরণটা বিয়োগ করছিলাম, ওটাকে বলে অপনয়ন পদ্ধতি। অর্থাৎ কোন একটা রাশি দিয়ে গুণ করে সমীকরণগুলোকে কি করে ফেলা? সেম সেম করে ফেলা। তাহলে এগুলোকে কি করবা? তুমি সমাধান করবা। সমাধান করলে আশা করি এখান থেকে কি, আশা করি তোমরা পারবা। এই জায়গা থেকে সমাধান করা খুব বেশি কঠিন না, তোমরা তো একটুক জিনিসটা তো পারো, তাই না? তাহলে এটা আমি আর করাই দিচ্ছি না, এটা তোমরা নিজেরা ট্রাই করবা। আর উত্তরটা কমেন্টে জানাবো, এটা রেজাল্ট কত আসছে তোমাদের, এই জায়গার এক্স ওয়াই এর ভ্যালুটা কত আসছে, এটা কমেন্টে লিখে জানাবা। যাদের অ্যান্সার সঠিক হবে আমি কমেন্টে তোমাদেরকে এটা শিওর করে দিব যেটা অ্যান্সারটা আসলে কত। বুঝতে পারছো? তাহলে নিজেরা একটু চেষ্টা করবে, এটা আমি তোমাদের হাতে ছেড়ে দিলাম, কারণ এটা আমি করে দিচ্ছি না, কারণ এটা খুব বেশি জটিল না, এটা তোমরা করে আসছো অলরেডি। 9ও যারা আছে একদম নতুন, তারাও কিন্তু এগুলো 7-8 করছো সমীকরণ সমাধান, তাই না? তো এই জন্য আমি আর এটা করাচ্ছি না।
বাট তুমি যদি এইটুক প্রসেস, এটা হচ্ছে তোমার জন্য নতুন, এই জন্য আমি এটা করাই দিছি যে এরকম ইকুয়েশন থেকে, এরকম সূচকীয় রাশি থেকে এই ইকুয়েশনটা তুমি কেমনে বের করবা, এটা আমি তোমাকে করাই দিলাম দুইটাই। তাহলে এখন তোমার কাজ হচ্ছে এই দুটোটা কি করা, সমাধান করা সুন্দর করে, ঠিক আছে? তাহলে আমাদের এই পর্যন্ত ছিল হচ্ছে 9.1 এর যে লেকচারের, অর্থাৎ 9.1 এর যে ম্যাথগুলো আমাদের দরকার একেবারে বেসিক থেকে শেখার জন্য। আমরা মোটামুটি 3-4টা লেকচার, আমাদের এটা সব 4 নাম্বার লেকচার হচ্ছে, 4টা লেকচার আমরা 9.1 পুরোটা কভার করছি, একদম বেসিক থেকে শুরু করে অনুশীলনের ম্যাথ, কাজের ম্যাথ, সবগুলা সুন্দর মতো ধাপে ধাপে একদম, যেটার সাথে যেটা একটা করে ওটার সাথে রিলেটেড আরো 2-1টা, ওগুলো একই একই লেকচার আমরা করছি। এখন তোমরা ধারাবাহিকভাবে যদি 4টা লেকচার দেখে থাকো এবং তোমরা যদি প্রপারলি বুঝে প্র্যাকটিস করো, আমি তোমাদেরকে বলতে পারি 9.1-এ তোমাদের আশা করি কোনো প্রবলেম থাকবে না। এবং বিশেষ করে আমি যে ম্যাথগুলো সম্পর্কে তোমাদেরকে বিশেষ গুরুত্ব দিতে বলছি সিকিউর জন্য, যেগুলো বারবার করতে বলছি, ওগুলো সম্পর্কে কেয়ারফুল থাকবা, ওগুলো খুব ইম্পর্টেন্ট, ওগুলো তোমার পাড়ায় লাগবে। তুমি যদি সুন্দর করে বুঝে নিজের মতো করে বাসায় সুন্দর করে যদি প্র্যাকটিস করো, আশা করি তোমাদের এই জিনিসটাতে আর মানে ভয়ের কিছু থাকবে না। সূচক ও লগারিদম কিন্তু একটু কঠিন মনে হয় স্টুডেন্টদের কাছে অনেক, কারণ 9.2-তে আমরা যাবো, ওইটা তো লগারিদমের অংশ আছে। তো ওভারঅল আমরা ওইটাও ধাপে ধাপে অনেকগুলো পার্টে শিখবো, একদম যা লাগবে আমি বেসিক থেকে সব শিখবো, ঠিক আছে? তো একটু ধাপে ধাপে, আমার কথা হচ্ছে আমি যেভাবে বলছি, যেভাবে করাই দিছি, তোমরা চেষ্টা করবা সেভাবে বুঝে থাকলে সুন্দর করে একটু কি নিজেরা করার, ঠিক আছে? আর না বুঝে থাকলে একটু আবার দেখবা, যদি না বুঝো কোনো কারণে কোনো টপিক যদি বা কোনো একটা অংশ যদি বুঝতেছো না এমন মনে হয়, তাহলে আমাদেরকে জানাবা, কমেন্টে আমাদেরকে লিখবা, আমরা চেষ্টা করব তোমার উত্তরটা ক্লিয়ার করে দেওয়ার, ঠিক আছে? তাহলে আজকের লেকচার এই পর্যন্ত থাকবে। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।